রাজ্য থেকে ভিন রাজ্য, রথযাত্রা ঘিরে যখন চারদিকে ধুমধাম, তখন বিধানসভা ভোটে জয়রথ থেমে যাবার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে শুধুই অন্ধকার। দিনে দিনে তা বাড়ছে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সময়ের আরও এক সহকর্মীর বন্ধন আরও আলগা হলো। ইতিমধ্যে একে একে তার সঙ্গ ছেড়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল, মদন মিত্র, কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো কয়েক দশকের পুরনো সতীর্থরা। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। একই সঙ্গে তৃণমূলের সঙ্গ ছিন্ন করছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মনীশ গুপ্ত। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের পথে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। একই পথে হেঁটেছেন মদন মিত্র। তৃণমূলের লড়াই হচ্ছে ওই 13টা অ্যাকাউন্ট আছে, কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে, সেই নিয়ে লড়াই। ও লাভলি। এদিকে কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় কালীঘাট তৃণমূলের সদস্য সংখ্যা কমে হল 9। প্রথমে 3 জন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশটি বড়াই। আর এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। হারাধনের 10টি ছেলের মতোই একে একে কমছে কালীঘাট তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিশ্বস্ত সহযোগী ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গেলেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। একে একে নিবিছে দেউটি 3 জন রেজিগনেশন দিয়েছিলেন। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন। আরো কে কে রেজিগনেশন দেবে, মানে বাতাসে অনেক, আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন বোঝা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার পর এক একজন যেন এক এক রকম পন্থা অবলম্বন করছেন। বিধায়ক এবং অন্যান্য নেতা নেত্রীদের অনেকে সরাসরি ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন। সাংসদদের অনেকে সরাসরি এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন, যারা মোদী সরকারকে সমর্থন করছেন। কেউ কেউ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাদের ফাঁকা হওয়া রাজ্যসভার সাংসদ পদে বিজেপির হয়ে ভোটে লড়ছেন। আর এবার কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ ছেড়েই হেভিওয়েট বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন। আর তাই প্রশ্ন উঠছে, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকের মতো কোয়েল মল্লিকও কি বিজেপিতে যোগ দেবেন? তিনিও কি তার ইস্তফার ফলে ফাঁকা হওয়া আসনেই বিজেপির তরফে রাজ্যসভায় যাবেন? এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি 3 জন সাংসদের সাথে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে। তো শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, কোথায় যাবে কে আমি জানি না, কিন্তু রাজনীতিকে যে মানুষের বিবেচনাতে কি বলবো অস্বস্তির মধ্যে ফেলছে, রাজনীতির মানে বদলে দিচ্ছে, সমাজটাকে যে কোথায় নিয়ে চলে যাচ্ছে এরা। রাজনীতিকে মানুষ মনে করতো এটা একটা নীতির শ্রেষ্ঠত্ব, নীতির ওপরে দাঁড়িয়ে মানুষ চলবে, এটাই ছিল আমাদের সমাজের সাধারণ ধারণা। ভেঙে চুরে একতাল করে ফেললো। যেদিন আজকে কোয়েল মল্লিক তৃণমূল ছেড়েছেন, দম বন্ধ হয়েছে কিনা জানি না, ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন, ছবি দেখা যাচ্ছে। তারপরে বিজেপিতে গেলে দম ভালো হবে কি ভালো হবে না আমি বলতে পারবো না, কিন্তু এই পর্যন্ত তো হলো যে 3 জন রাজ্যসভার সদস্য ছাড়লেন, বিজেপিতে জয়েন করলেন, জয়েন করার দিন রাজ্যসভার প্রার্থী নমিনেটেড হয়ে গেল। তার মানে আমি রাজ্যসভার মেম্বার ছিলাম, রাজ্যসভার মেম্বার থাকবো, মাঝখানে একবার তৃণমূল ছাড়লাম, বিজেপি হলাম। এর চাইতে অসততা রাজনীতিতে আর কিছু হয় নাকি? এটা ঠিক একই জিনিস হয়েছিল তো। ভবানীপুরে যেটা শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে দিল, পদত্যাগ করে সে গিয়ে দাঁড়ালো খড়দায়, এবং তারপরে আবার এমএলএ হলো তৃণমূলের। এটা যদি তৃণমূলের পসিবল হয়, তাহলে তৃণমূল থেকে বিজেপিতে যেতে গেলেও তা পসিবল হবে। তাহলে সে কোয়েল মল্লিকও হবে, তাহলে সে অন্য আর কেউ হবে, তারপর সে এনসিপিআই হবে, তারপরে ভালো তৃণমূল হবে, তারপরে সেখানে চলতে চলতে সবাই আস্তে আস্তে আসবে। বালু মল্লিকও মনে করবে যে শুভেন্দু অধিকারীর মতন বড় নেতা, ভালো নেতা নেই। তারপর মদন মিত্র মনে করবেন যে না না আর কি আছে, সরি বলে তিনি চলে যাবেন। রাজনীতিকে এই জায়গাতে নিয়ে এসেছে। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস একটা দল না, তৃণমূল কংগ্রেস একটা পেশা। কোনো কিছু না করে টাকা লুটবার পেশার নাম তৃণমূল কংগ্রেস, এবং সেইভাবেই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস চালিয়েছে।
ফলে সরকার রক্ষার জন্য বা সরকারকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য না, সমস্ত বিরোধী তাদের মুখ বন্ধ করে দেবো, কংগ্রেস সিপিএম কাউকে কিছু করতে দেবো না, এই যে মনোভাবে তৃণমূল চলেছে, তৃণমূল নেত্রীর সেই মনোভাব থেকে শুভেন্দুবাবুরা যে পথে চলেছেন, এখন তৃণমূলকে ছেড়ে শুভেন্দুবাবুরা একই পথে চলছেন, বিরোধী শূন্য মনোভাব, বিরোধী শূন্য রাজনীতি। অতএব 80টা আসন পাওয়া তৃণমূল, তারা বিরোধী না, বাস্তবে মানুষের সব ইস্যুতে তারা নেই, অথবা একই রকমভাবে কত 40% 41% ভোট পাওয়া তৃণমূল, তারা মানুষের ইস্যুতে নেই, তারা বুলডোজার ইস্যুতে নেই, তারা এনকাউন্টার ইস্যুতে নেই, তারা নীতির প্রশ্নে নেই, কোনো কিছুতে নেই। ফলে রাজনীতিতে বিরোধী শূন্য মনোভাব এটা একটা অগণতান্ত্রিক মনোভাব, ফ্যাসিস্টিক মনোভাব, সেই মনোভাব তৃণমূল পরিচালনা করে এসছে, সেই মনোভাবে এখন তৃণমূলের বিরুদ্ধে বাকিরাও চলছেন। রাজনীতিকে কার্যত কোথাও একটা হারিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, এটা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক। কে কোন দলে গেলেন তার চেয়েও বড় কথা হচ্ছে রাজনীতি নীতিভ্রষ্টতাতে যাতে ভুগে যায় তার মতন করে তৃণমূল বিজেপি পথ চলছে। কয়েকদিন বাদেই 21শে জুলাই, বছরের পর বছর এই দিনটি শহীদ দিবস পালনের নামে কার্যত শক্তি প্রদর্শন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার তিনি শক্তিহীন। এই আবহে বারবার উঠে আসছে মনীশ গুপ্তর নাম। 1993 সালে যেদিন পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মী মারা গেছিলেন, সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। পরে যাকে তৃণমূলে নিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল 21শে জুলাইয়ের ঠিক আগে সেই মনীশ গুপ্ত তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। আমি তো বাদ, আমাদের রিপ্লেস করে দিয়েছে, আমি তো পার্টি ছেড়েই দিয়েছি। প্রথমে ভোটে ভরাডুবি, তারপর দলে বিদ্রোহ, দলের মধ্যেই দল, প্রতীক তহবিল নিয়ে টানাটানি, আর এবার কোয়েল মল্লিক মনীশ গুপ্তরও কালীঘাট থেকে দূরে সরে আসা, যাদের অন্য ক্ষেত্র থেকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ভরাডুবির পরে আমরা দেখেছি যে সব নেতাদের মধ্যে, তৃণমূলের সব নেতাদের মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। কেউ কেউ ভয় পাচ্ছিল, কেননা অনেকেই দুর্নীতির মধ্যে এমনভাবে জড়িয়ে পড়েছিল, তারা ভাবছিল হয়তো একটা প্রতিশোধের পালা শুরু হবে। এটা আমরা অনেকেই বলেছিলাম যে মানুষ যেভাবে ক্ষেপে উঠেছে, কেননা দুর্নীতি যখন একেবারে চারিদিকে ব্যস্ত, মানে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের একটা প্রতিক্রিয়া আসবেই আমরা ভেবেছিলাম। মানুষ খালি ডিম ছুঁড়েই শান্ত রয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে দেখা গেছে নানান ধরনের তদন্ত হচ্ছে। আগে খালি ইডি সিবিআই ছিল, এখন লোকাল পুলিশ সিআইডিও এসে গেছে। তা এখন এই তদন্ত যে কোথায় চলবে, কার বিরুদ্ধে হবে, কিছুদিন আগে জগন্নাথ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীও বললেন ভাইস চ্যান্সেলরও অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সবাই মোটামুটি যারা তৃণমূলের সান্নিধ্যে এসেছেন সবাই অনেকটাই ভীত, এক সন্ত্রস্ত। তারা ভাবছে যে তৃণমূল ছাড়লেই বোঝায় তাদের 7 খুন মাফ হয়ে যাবে। সুতরাং এই জন্যই তারা দল ছাড়ার কথা ভাবছেন। যারা নেতা তাদের তো আরও বেশি ভয়, যারা এমএলএ এমপি হয়েছেন বহুদিন ধরে যারা আছেন, তারা ভাবছেন হয়তো তাদের নানানবিধ কাজকর্ম এখন স্ক্যানারে আসবে। যিনি অনেক বেশি দুর্নীতির মধ্যে রয়েছেন তাকে তো কেউ ছাড়বে না। মানুষ 2-1 জনের বিরুদ্ধে নয় ডিম ছুঁড়েছে, কিন্তু সবাইকে তো মানুষ সেভাবে দেখতে পায়নি, জানতে পারেনি। দুর্নীতিটা তো অনেকে নীরবেই হয়। এখন এই তদন্তগুলো যখন শুরু হচ্ছে, এখন ভয়ের পালা। তাই কি করে দল ছাড়া যায়, নানান ধরনের মানে স্কিম বেরিয়েছে। আমরা দেখলাম ঋতব্রত তৃণমূল একটা স্কিম, এনসিপিআই দিল্লিতে একটা স্কিম। এই দুটো স্কিমটা খুব জনপ্রিয় হয়ে আছে, আরও কত স্কিম বেরোবে আমি জানি না। তো যাই হোক না কেন, প্রশ্নটা হচ্ছে কোয়েল মল্লিক একজন খ্যাতনামা চিত্রতারকা, তার এই লাইনে আসা উচিত ছিল না, কিন্তু তাদের দল যে চিরকালই মমতাপন্থী এটা আমরা দেখেছি। এবং বহু তৃণমূলের অনুষ্ঠানে বাবা মেয়েকে দেখা গেছে, এবং তারা মনে করতো যে তারা তৃণমূলের সান্নিধ্যে থাকলে তাদের পরিবারের যে ব্যবসা সেটা বোধহয় এগিয়ে নিয়ে যাওয়া যাবে, যে সিনেমা সংক্রান্ত যে ব্যবসা পরিবারে রয়েছে। তো তারা এতদিন সেইভাবেই ছিল। যেভাবে তৃণমূল যখন তিনি রাজ্যসভা সদস্য হলেন, কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিক যেভাবে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়জিকে বলেছিলেন দারুণ মানুষ, খুব ভালো ছেলে, আবার এখনই বলছেন যে না তারা খুব বাজে। তাহলে বোঝাই যাচ্ছে যাদের 2-3 মাসের মধ্যে এই বোধোদয় ঘটে, পরিবর্তন ঘটে, তাদের আদর্শ বলে কিছু নেই।
এরা বিজেপির দিকে হয়তো আসতে চাইবে, যেহেতু ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিট করেছেন। আমি জানি না মনীশ গুপ্তরও সেরকম পরিকল্পনা আছে কিনা। উনি বলেছেন যে সংগঠনে আমাকে কখনো ডাকা হয়নি, সুতরাং উনিও ভাবছেন যে বিজেপির হয়তো সংগঠন সেখানে সেভাবে নেই, ওনাকে হয়তো নানানভাবে কাজে লাগিয়ে পরে আরও কিছু করতে পারে। তো আমার একটাই খালি বক্তব্য যে সুখেন্দু শেখর রায় যারা যারা যে সঙ্গে তিনজন একসঙ্গে করেছিলেন তাদের 29-30 সাল নাগাদ শেষ হতো, কোয়েলের কিন্তু 32 সাল পর্যন্ত। এই জায়গায় দাঁড়িয়ে কোয়েলকে অট করে যদি বিজেপি রাজ্যসভা সংসদ করে, দলের মধ্যে একটা প্রতিবাদ হওয়ার সম্ভাবনা আছে। যদিও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ের মধ্যেও শক্ত জোয়াল দেখানোর মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু ভয় পাচ্ছি না। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে, কিন্তু কোনোই ভাববেন না দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। আসলে উনি কি বলছেন সেটাই সোনার খনি, বাঘ, এই যে নানান ধরনের কথাবার্তা, বা মদন মিত্র কোনো পথ ছিল না, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই, মানে কোহেরেন্স নেই ইংরেজিতে যাকে বলে, এরকম ধরনের কথাবার্তা আসছে। 1988 সালে একটি হিন্দি সিনেমা রিলিজ করেছিল তেজাব। এই বলিউডি ছবির একটি গান মারাত্মক হিট হয়েছিল, 1-2-3। কালীঘাট তৃণমূল থেকে যেভাবে নেতা নেত্রীরা হঠাৎ করে অন্য শিবিরে যোগ দিচ্ছেন, তাতে এই গানের সংখ্যা গোনার লিরিক্সও পিছিয়ে পড়ছে। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। এরই মধ্যে এবার ঋতব্রত তৃণমূলের পথে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। শুক্রবার ঋতব্রত তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। ভাঙন তো আগেই শুরু হয়েছিল, আর এবার 21শে জুলাইয়ের আগে সেই ভাঙন আরও তীব্রতর হলো। রাজনৈতিকভাবে আরও নিঃস্ব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এর আগে তৃণমূলে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর গত 9 জুলাই বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় যাচ্ছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। এই দুদিন পর 11ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। 21শে জুলাইয়ের ঠিক আগে বুধবার ঋতব্রত তৃণমূলের শিবিরে গেছেন মদন মিত্র। আর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগে ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। 13 থেকে কমে তৃণমূলের রাজ্যসভার সদস্য সংখ্যা হল 9। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইকের পর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও। বিদেশ থেকে ফেরার পরে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি। কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। তৃণমূল শেষ। আর যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে, কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এবার প্রত্যেকেরই তো অতীত জানা। তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন কোয়েল মল্লিক। এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর এখন কি করবেন কোয়েল মল্লিক? বিজেপিতে যোগ দেবেন? সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকদের মতো তিনিও বিজেপির হয়ে রাজ্যসভায় যাবেন, সেরকমই ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার। কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন উনি যে তৃণমূলে তিনি থাকবেন না। আগামী দিনে তিনি ইস্তফা দিয়েছেন, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি 3 জন সাংসদের সঙ্গে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে। তৃণমূল ধ্বংস হয়ে যাবে, তৃণমূলে মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ থাকবে না। এত তাড়াতাড়ি একটা দল কর্পূরের মতো উড়ে যাচ্ছে, পৃথিবীতে এরকম কোনো রেকর্ড নেই, ভারতে তো নেই। আজকে মমতা ব্যানার্জির সাথে কেউ থাকবে না আমি বলেছি মানে অনেকে ভাববেন অভিষেক ব্যানার্জি তো থাকবে না। অভিষেক ব্যানার্জি এবারই বিদেশে পালানোর ছক করেছিল, কিন্তু মহামান্য বিচারপতিরা তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি, কারণ বিদেশ গেলেই উনি সঙ্গে সঙ্গে পিসিকে টাটা করে ভেগে যেতেন, আর মুখ হতেন না। যেটা বুঝতে পেরে অসুস্থের বাহানা করা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।
আসল কথা, তৃণমূল কংগ্রেস যে পাপ করেছে সেই পাপের শাস্তি তৃণমূল কংগ্রেস পাচ্ছে। একে একে সব ছেড়ে দিল। কদিন আগে কোয়েল মল্লিক পর্যন্ত, যিনি দিদির এত কাছের ছিলেন, তিনিও ছেড়ে চলে গেছেন। ছেড়ে চলে গেলেন মদন মিত্র, ওর মাথায় অক্সিজেন কম ঢোকা ভাই। অনুব্রত মণ্ডলটাও ছেড়ে চলে গেল। আর যাওয়ার সময় কি বলে গেল? মমতা ব্যানার্জি কান দিয়ে দেখে। এত বড় অপবাদ আপনাকে শুনতে হলো, তারপরও আপনি বড় বড় কথা বলছেন। কেন এই জিনিস হচ্ছে? তার কারণ হচ্ছে পাপ। আপনি জগন্নাথ প্রভুকে ঢাল হিসাবে ব্যবহার করেছেন রাজনীতিতে, রাজনৈতিক ঢাল বানিয়েছেন। এ আপনার অপরাধ। আজ থেকে 7 বছর আগে এই পশ্চিম বাংলায় দুর্গা পূজা আর যখন মহরম একসাথে পড়ল, আপনি দুর্গা মাকে বন্দি করে দিয়েছেন প্যান্ডেলে। আপনি বলেছেন মহরম চলবে, দুর্গা বিসর্জন কালকে হবে। এ মহা পাপ, ঘোর পাপ। আজকে তৃণমূলের এই অবস্থা। আর তৃণমূলের লোক থাকবে কেন? তৃণমূল পার্টিটা তৈরি হয়েছিল সিপিএম বিরোধিতার জন্য, কিন্তু পরে সিপিএম এর যত বদ রক্ত সব তৃণমূল কংগ্রেসে ঢুকে গেছে। সিপিএম এর যত খারাপ গুণ সব তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে। তার মধ্যে এক মহা গুণ হচ্ছে কাটমানি খাও আর তোলাবাজি করো। এবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, তাহলে কাটমানি খোররা কি করবে? তোলাবাজি কার থেকে তুলবে? তোলাও নেই, কাটমানিও নেই। সেই কারণে তৃণমূলের এখন সমস্ত নেতা এমপিএম এর কেউ নেই, সব দিদিকে ছেড়ে চলে গিয়েছে। সেই কারণে দিদির আগামী দিনের একটাই গতি, কালীঘাটের বাড়িতে একলা চলরে, একলা বসে থাকরে, এর বাইরে কিচ্ছু করার নেই। বিধানসভা ভোটের আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রণাম করে তার হাতে তুলে দিয়েছিলেন তৃণমূলের উন্নয়নের পাঁচালী। আর এরপরই কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। তারপর 3 মাস কাটতে না কাটতেই এদিন ইস্তফা দিলেন কোয়েল। জুন মাসে লোকসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য হন কোয়েল, আর জুলাই মাসেই দিলেন ইস্তফা। দল ছাড়ার বিষয়টি নিয়ে খুব নতুন করে আর কিছু বলার নেই। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তার বক্তব্য বার্তা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমরা শুধু এটুকুই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ হলো কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ হলো উনি আজকে মুখ্যমন্ত্রী নন, ওনার দল আমরা আজ সরকারে নেই। তো এই কারণে হঠাৎ একসঙ্গে অনেকের মধ্যে একটা ছটফটানি শুরু হয়েছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন, চারপাশে যেসব মুখ থেকে যত রকম কথা শুনছেন না, তাদেরই আর একটা চেহারা দেখতেন, দিদি 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 দিদি, মন্ত্রী চাই মন্ত্রী চাই মন্ত্রী চাই, এটা চাই ওটা চাই, এমপি থাকবো এমএলএ থাকবো কমিটি চাই, সমস্ত কিছু চাই 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 চাই। হয়তো আমাদের কোথাও কোথাও লোক চিনতে নিশ্চিতভাবে ভুল হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে একটি দল কোনো কারণে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে তাঁর লড়াই, তাঁর স্ট্রাগল, তার উপর দাঁড়িয়ে আমরা কেউ এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ মন্ত্রী ছিলাম, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ মেয়র, কেউ সরকারি সংস্থার মাথায়, কেউ মন্ত্রী, কেউ সাংসদ, কেউ কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, কেউ স্ট্যান্ডিং কমিটির সদস্য। রাজনৈতিক, প্রশাসনিক, ব্যক্তিগত সমস্ত রকম প্রতিষ্ঠা আমরা নিয়েছি। আজকে যখন দলটা একটুখানি চাপের মুখে, চক্রান্তের মুখে, চিল শকুন নখ বাড়াচ্ছে, দাঁত বাড়াচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বদলে, কর্মীদের পাশে দাঁড়ানোর বদলে যারা আজকে মনে করছেন একটা পদ চাই, ভালো থাকতে চাই, নিজে বাঁচতে চাই, ভয় এড়াতে চাই, তো সেক্ষেত্রে মানুষ গোটাটা বিচার করছেন। আমি আবার বলছি, হয়তো কিছু ক্ষেত্রে লোক চেনার ভুল আমাদের তরফ থেকেও ছিল, কিন্তু তার মানে এই নয় যে একজন মহিলা ক্ষমতায় থাকলে আমরা তাকে ধরে কি কি আমরা পেতে পারি আমরা তাতে ডুবে থাকবো। তখন দিদি অন্ত প্রাণ, দিদি নয় মা। আর যখন তিনি ক্ষমতায় নেই, তার কাছ থেকে আমার পাওয়ার নেই, তখন মায়ের পিঠে ছুরি মারতো আমার হাত কাঁপবে না। আমরা কয়েকজন সেই চেহারা আমাদের দেখাচ্ছি। এটা বাংলার মানুষ কোনো অবস্থায় বরদাস্ত করবেন না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, মানুষ জানেন
আমরা সেগুলো সংশোধনের মধ্যে দিয়ে আবার বাংলার মানুষ এবং মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু যারা হাতের নখ থেকে এখনো কালি যায়নি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ফান্ড থেকে মাথা পিছু নিজেদের অ্যাকাউন্টে কম বেশি 25 লাখ করে টাকা নিয়ে নিজে যারা ভোটে জিতে আমরা সমস্ত বড় বড় এমএলএ হয়ে গেছি, তারা আমরা রাতারাতি বড় বড় কথা বলছি, এটা বাংলার মানুষ এই বিশ্বাসঘাতকতা বাংলার মাটি বরদাস্ত করবে না। সূত্রের দাবি, সুখেন্দু শেখর রায়ের ইস্তফার পরই মেল করে ইস্তফা দিয়েছিলেন কোয়েল মল্লিক, কিন্তু তা গৃহীত হয়নি। এরপরই বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে গিয়ে ইস্তফা দিলেন তিনি। বাংলার নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ, নবজাগরণের অন্যতম কেন্দ্রীয় চরিত্র মধুকবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন তার কাব্যে, একে একে শুকাইছে ফুল, নিবিছে দেউটি। এখন দেখুন, আমি কোয়েল তার কথা বলতে পারবো না, তিনি আমার সহকর্মী ছিলেন না। মদন মিত্র, তিনি গতকাল আমাদের কালেকটিভে যোগদান করেছেন, স্বাগত। আমি যেহেতু কোয়েল দেবী রাজ্যসভার সাংসদ, আজকে পদত্যাগ করেছেন, আমার প্রাক্তন 3 জন সহকর্মী, আমার অত্যন্ত সিনিয়র শ্রদ্ধার একজন শ্রী সুখেন্দু শেখর রায় বুলুদা, আমার বন্ধু সুস্মিতা দেব, আমার ছোট ভাই প্রকাশ, এরা রেজিগনেশন দিয়ে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। তাদের রাজনীতি যা খুশি হতে পারে, কিন্তু এদের 3 জনের সঙ্গে আমিও যে সময় রাজ্যসভায় কাটিয়েছি, যে একটা অসম্ভব দমবন্ধকর পরিবেশ, মানে ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, আধিপত্যবাদ, কলকাতা থেকে বলে দেয়া হচ্ছে ওখানে জোকারের মতো, ক্লাউনের মতো কুইজ মাস্টার, রিং মাস্টারের ভূমিকা পালন করে কার সঙ্গে কথা বলা যাবে, কার সঙ্গে কথা বলা যাবে না, শেষ দিকে তো কোন প্রশ্ন জমা দেওয়া যাবে সেটাও ঠিক করে দিতে চাইছে। এগুলো সব ফ্যাসিবাদ, আধিপত্যবাদ। তো যে দমবন্ধকর পরিবেশ ছিল, আমার কাছে খুব একটা আশ্চর্য নয় যে মধুকবির এই কবিতার, মধুকবি তো কাগের ঠ্যাং বগের ঠ্যাং লেখেন না, মধুকবি যা লেখেন, বাঙালি যতদিন থাকবে মধুকবির লেখা থাকবে। তো মধুকবির সেই লেখা আজকে প্রমাণিত হচ্ছে, একে একে শুকাইছে ফুল, পুষ্পা দেখেছেন কিরম ঝরে গেছে, একে একে শুকাইছে ফুল, নিবিছে দেউটি। তো এই যে দমবন্ধকর পরিবেশ, গণতন্ত্রে মনোলগের কোনো জায়গা নেই। গণতন্ত্রের মূল কথা ডায়ালগ, আর একনায়কতন্ত্রে ফ্যাসিবাদে মূল কথা হচ্ছে মনোলগ। এই যে গোটা লড়াই, রাজনীতি যার যা খুশি হতে পারে, কিন্তু এই দমবন্ধকর পরিবেশ থেকে বেরোবার সুযোগ যেই পেয়েছেন, সবাই সেই সুযোগের সদ্ব্যবহার করছেন। মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াইয়ে ডায়ালগ সবসময় জিতবে, এটা ইতিহাসের শিক্ষা। মনোলগ জিততে পারবে না। আর এখন যা দেখছি, শুনছি, কালকে শুনছিলাম, কালকে দেখলাম, যেই চলে যাচ্ছে সেই গদ্দার, যখন ছিল সে ভালো, একে একে দেউটিরও নিভছে। আর আমার মনে হয় কালকে উনি যেটা বলেছিলেন তার মধ্যে বলতে চেয়েছিলেন বাগরোল, বলে ফেলেছেন বাঘ। দক্ষিণ 24 পরগনা, আমি দক্ষিণ 24 পরগনায় থাকি, অদ্ভুত জেলা, মেট্রো ঢুকছে, বাঘও বেরোচ্ছে, মানে রয়্যাল বেঙ্গল টাইগার। এখন রয়্যাল বেঙ্গল টাইগার কনজারভেশন পৃথিবী জোড়া প্রোগ্রাম, আন্তর্জাতিক এজেন্ডা, টাইগার কনজারভেশন হচ্ছেও। আমার ধারণা উনি কাল বলতে চেয়েছিলেন বাগরোল। আমরা ছোটোবেলায় আত্মীয় স্বজনদের বাড়িতে একটু ইন্টেরিয়ারে লোকে সাবধান থাকতো, হাঁস, মুরগি, ছাগল, ছোট বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে, বাগরোল, ভামবিড়াল, বনবিড়াল। আমার ধারণা উনি কাল বাঘ বলতে চাননি, বাগরোল বলতে চেয়েছিলেন, বাঘ বলে ফেলেছেন। খেয়াল রাখবেন, বাগরোল হচ্ছে ডিম খায়, বনবিড়াল ডিম খায়, ভামবিড়াল ডিম খায়, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ডিম খায় না। তো স্বাভাবিকভাবে এই যেহেতু একে একে নিবিছে দেউটি, কি বলতে হবে কি না বলতে হবে সব গুলিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফা দিতে পারেন বলে জল্পনা চলছে। এরই মধ্যে ঋতব্রত তৃণমূলের পথে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও শুক্রবার ঋতব্রত তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। কাকুলি ঘোষ দস্তিদারের বিদ্রোহের পর তাপস চট্টোপাধ্যায়কে বারাসাত লোকসভার সাংগঠনিক জেলার সভাপতি নিযুক্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনিও শিবির বদলাচ্ছেন। কোয়েল মল্লিক মহাশয়া তিনি সাংসদ পদে পদত্যাগ করেছেন রাজ্যসভা থেকে। আমরা তো অবশ্য তাকে মিতিন মাসি বলেই বেশি ভালো চিনি, কিন্তু আজকাল তো শিল্প সংস্কৃতির জগৎ থেকে এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের রাজত্বে যে খুশি যখন খুশি রাজনৈতিক মঞ্চে চলে আসেন এবং কোনো একটি পদ পেয়ে যান। এই বিষয়টি, এই ট্র্যাডিশন তো বজায় আছে তৃণমূল রাজত্বে। এবং একই সঙ্গে এই সময় গুরুত্বপূর্ণ মনীশ গুপ্ত মহাশয়ও সম্ভবত কালীঘাট তৃণমূল ছেড়ে দিয়েছেন। গতকাল সারাটা দিন আমরা দেখেছি মদন মিত্রেরও চলে আসা নিয়ে। এখন এইখানে বিষয়গুলো একেবারে ব্যক্তি স্তরে না রেখে আমরা যদি একটুখানি তাত্ত্বিক স্তরে ভাবার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে যে দুটি বিরোধী দল কিন্তু বিভিন্ন সময়, বা দুটি যুযুধান দল বিভিন্ন সময় তারা বিরোধিতার মাধ্যমেও পুষ্ট হয় এবং অনেক সময় আবার তারা একসঙ্গেও চলে আসে। আমরা সিপিআই এবং কংগ্রেসের ক্ষেত্রে এই বিষয়টি
কি আগে দেখেছি যে একসময় সিপিআইএম এবং কংগ্রেস তারা ভীষণভাবে প্রতিদ্বন্দ্বিতা করত, কিন্তু তাদের মোট ভোট পশ্চিমবঙ্গে প্রচুর ছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার পর পরিস্থিতি বদলায়। আবার একই সঙ্গে আপনি উদাহরণ হিসেবে দেখতে পারেন যে 2004 সালের লোকসভা নির্বাচনে তারা লড়াই করার পরেও একসঙ্গে সরকার গঠনে সামিল হন, এবং এই ধরনের ঘটনা যেমন রাজনীতিতে ঘটে, তৃণমূল বিজেপির ক্ষেত্রেও এই একই সম্পর্ক আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শুরুর দিন থেকেই এখনও বিজেপি বা আরএসএস নেতারা বলেন যে তাদের গর্ভেই তৃণমূলের জন্ম, এবং সেখান থেকে তাদের যে বামফ্রন্ট বা সিপিআইএম বিরোধিতা, এবং সেই জায়গা থেকে ধীরে ধীরে যে লড়াই বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরানো, সেই সময়টা কিন্তু বিজেপি তৃণমূল আমরা ভাবতে পারি বিভিন্ন সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাছাকাছি ছিল। এবং তারপর 2016 পর থেকে যখন বিজেপি মূল বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গের সামনে এলো, যেখান থেকে তারা আজকে 2026 নির্বাচনের পর ক্ষমতায়, সেই সময়টাতেও কিন্তু আমরা বারবার যে আলোচনা করেছি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরোধিতা করে পুষ্ট হয়েছে, তাদের মোট ভোটের যোগফল ক্রমাগত বেড়েছে। এবং তার সঙ্গে তো এই আলোচনা বারবারই ছিল যে যেহেতু মতাদর্শবিহীন একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সুতরাং তাদের যে কেউ যখন খুশি বিজেপিতে যেতেই পারে, এবং সেই জায়গা থেকেই সেটিং তত্ত্ব বা এর শুরু। ফলে বিজেপিতে তৃণমূলের যে যাতায়াতের বিষয়টি, এই বিষয়টি রাজনৈতিকভাবে আশ্চর্যের কিছু নয়। এর সঙ্গে একটি বিষয় যোগ করার থাকে, সেটা হচ্ছে যে ব্যক্তিগত স্তরেও বিভিন্ন আপোষ, বিভিন্ন যেটা বাংলায় বলা হয় অনেক সময় ধান্দাবাজি, এই বিষয়গুলি থাকাও বারবার সামনে আসছে। হয়তো ভীষণ একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন তৃণমূল সরকারের আমলে হয়েছিল, সেখান থেকে বাঁচার জন্যে তারা বিজেপিতে যাচ্ছেন। এবং এই প্রশ্ন তো বারবার আসবেই যে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, তাদের পুনর্বাসন নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলে বা এনডিএতে গেলে তার পুনর্বাসন নিয়ে কিন্তু আমাদের বিজেপি সরকার অনেক বেশি চিন্তিত, বা রাজনৈতিক দল অনেক বেশি চিন্তিত, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দ্বিতীয় আরেকটি যে বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ এবং যেটা বাংলার রাজনীতিকে আরো বেশি খেলো করে দিচ্ছে, সেটা হচ্ছে এই রকম যে আমরা বারবার দেখেছি অন্যান্য বিভিন্ন রাজ্যে বিজেপি কি অন্য দল ভাঙায়নি, ভাঙিয়েছে, কংগ্রেসও অনেক সময় ভাঙিয়েছে। বিজেপি যেটা করেছে সব সময় কিন্তু আসন সংখ্যা কম পড়ছে এবং সেইখানে ক্ষমতা দখলের লক্ষ্যে অন্য দল থেকে বিধায়ক বা সাংসদ নিয়েছে, যেটা তাদের লোকসভারও লক্ষ্য। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। বিপুল সংখ্যাগরিষ্ঠতার পরও মানুষের রায়কে অগ্রাহ্য করে বিজেপি এবং তৃণমূল দুটি দলই তারা একই জায়গায় চলে যাচ্ছে। এই জায়গাটি কিন্তু খুব অদ্ভুত। বিজেপিরও প্রয়োজন ছিল না তৃণমূলকে, তৃণমূলেরও প্রয়োজন ছিল না বিজেপিতে যাওয়ার, কিন্তু সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আচ্ছা স্বপনদা, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে কি আর কাউকে রাখবেন না আপনারা? না, সেটা কেন রাখবেন, যারা যারা থাকতে চাইবে তারা ওখানেই থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি তুমি বিধানসভা নির্বাচনের দিকে তাকাও, হ্যাঁ, তাহলে 24টা লোকসভা কেন্দ্রের 24 জন তৃণমূলের এমপি তারা কিন্তু তাদের এলাকাতেই সমর্থন হারিয়েছে। তো এই 24 জন এমপির যাওয়ার তো আর কোনো জায়গা নেই, তাদেরকে তো যেতেই হবে। তারা বিরোধী দল যদি করে, কি কাজ করবে? তো স্বয়ং যদি এনডিএর একটা শরিক হয়ে তারা লোকসভাতে কাজ করতে চায়, যদি তার মানে আপনিও তো মমতা বন্দ্যোপাধ্যায় থিওরি বলছেন যে বিরোধী থাকলে কাজ করা যাবে না, কাজ করতে গেলে শাসক দলের সঙ্গে থাকতে হবে। এক থিওরি। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে গণতন্ত্রের গলা টিপেছেন। না, মমতা ব্যানার্জি কি বলেছেন সেটার সঙ্গে আমার তো মত এক হবে না। কিন্তু এই দলই যদি না থাকে, ওদের দলই তো নেই এই মুহূর্তে, তৃণমূল দল নেই, তাই এই এমপি গুলো যাবে কোথায়? কংগ্রেসে যেতে গেলে কংগ্রেসে যেতে পারবে না, কংগ্রেসের এখানে কিছু নেই। তো তাদের যাওয়ার জায়গা তৃণমূলে থাকলে তাদের তো দেখতেই পাচ্ছে যে এমন সব কাণ্ড তার নিচুতলার লোকেরা সবাই এমন করে রেখে দিয়েছে যে কিচ্ছু নয়। তুমি যদি আজকে ঠিক স্বপনদা, কিন্তু আমার স্টুডিওতে বসে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ আমি হতে দেব না, হবে না। আমি বলছি এটা তৃণমূলীকরণ নয়, একদম না। আমরা তো বিজেপিতে তাদেরকে নিইনি। তারা আলাদা দল করে যদি আমাদেরকে সমর্থন করে, আমাদের শরিক হতে চায়, আমাদের আপত্তির কি আছে? আমরা নিশ্চয়ই নেব। আমাদের তো তাদের তো কে কি বিচার টিচার করার আমাদের কোনো দরকারও নেই। আমরা তারা যদি কোনো অন্যায় করে, যেটা বিশ্বনাথদা বলেছিল, তারা যদি কোনো তাদের বিরুদ্ধে পুরনো যে অভিযোগ, সেগুলো বিচার হবে, অভিযোগ আছে, তদন্তের মতো চলবে। তারা অন্যায় করে থাকলে, দোষী হলে তারা শাস্তি পাবে, ওখানে কোনো বাদ বিচার নেই। রাজনৈতিক অবস্থান বদল, এটা আমার মনে হয় এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, এবং সকল দল বা সকল ব্যক্তির সে অধিকার আছে এবং সে বিভিন্ন সময় সেটা সে এক্সার্ট করে। মানুষও একসময় একজনকে ভোট দেয়, পরবর্তীকালে সে বিচার করে অন্যদিকে ভোট দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নীতি নৈতিকতার দিক থেকে মাপকাঠিটা তখন শুরু হয় যে আমি কোন সিম্বলে, কার আশীর্বাদ ধন্য হয়ে, কার প্রতিনিধি হয়ে মানুষের আশীর্বাদ নিলাম এবং তারপরে সুইচ ওভার করাটা। এখন তুমি অনেকগুলো কথা অনেকেও বলেছে, আমার মনে পড়ে যাচ্ছে, তুমি যেহেতু ওই
টস করার কথা বললে যে বিজেপির দুদিকে, আমার শোলের ওই কয়েনটার কথা মনে পড়ে গেল, দুদিকেই হেড থাকতো, যেটা পরে জানা গেল সিনেমা চলাকালীন মনে হতো বারবার হেড পড়ছে। তো বিজেপি ওই জিনিসটা করছে। আমরা 4 তারিখের পর থেকে দেখছিলাম, 7 তারিখ পরিষ্কার হয়ে গেছিল যে এসব যে তথাকথিত বিদ্রোহের কথা বলা হচ্ছে এর পেছন থেকে কলকাঠিটা বিজেপি নাড়ছে। তোমরা যেটা 15 বছর নেড়েছো, তুমি বলতেই পারো, আমি বলতেই পারি, আমি বলছি বিজেপি কলকাঠি নাড়ছে। আজকে তো সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এর পেছনে বিজেপি ছাড়া কেউ না। আমাদের মধ্যে কোনো সংশয় ছিল না, ওনারাই পরিষ্কার করলেন, কোনো দ্বিধা রাখলেন না, একদম উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সর্বগ্রাসী তুমি বললে যে সব আমার হতে হবে, সব বিরোধী শূন্য করতে হবে বা বিরোধীদের আমি বলেই রাখি, আমাদের দল মানে সরকার গঠন হওয়ার আগে 2002 সালে গুজরাটে একটা প্রকল্প চালু হয়েছিল, তার নাম হচ্ছে সমরস গ্রাম যোজনা। সমরস গ্রাম হচ্ছে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে সরকার তার জন্য এক্সট্রা টাকা ব্যয় করবে সরকারি কোষাগার থেকে, তাতে সরকারি যোজনা একটা। তো গুজরাটে দীর্ঘদিনে কাজ সরকার, বিরোধী শূন্য হলে কাদের লাভ কাদের লোকসান, এটা জলের মতো পরিষ্কার। তুমি দেখে নাও 2001-2 সালে সমরস গ্রাম যোজনা। এইটা থেকে ইন্সপায়ার্ড হয়েই কি বারবার পুরো ভোট এবং ভোটে তৃণমূলের নেতারা অন ক্যামেরা বললেন যে বিরোধী শূন্য করলে অনুদানের টাকা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটা তৃণমূল যেটা বলেছিল সেটা কি গুজরাট থেকে ইন্সপায়ার্ড হতে পারে? আমাদের যিনি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও এই জিনিসটা অনেকবার, উনি যখন আমাদের দলে ছিলেন, তো কিছুই নেই, না ওনার বিধানসভা আছে, না ওনার সাংসদরা গিয়ে পার্টি করছে, বিজেপির সাংসদ ক্যাবিনেট মন্ত্রীদের বাড়িতে ডিনার করছে, উনি একা ভাইপোকে নিয়ে ঘুরছেন। ওনাকে নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে 98 সালে উনি কংগ্রেসকে ভাঙলেন, দিনের পর দিন কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের উনি ভাঙিয়েছেন, পুলিশ দিয়ে হুমকি দিয়েছেন। আপনার মনে আছে সুমনদা, আমি প্রতিবাদ করেছিলাম 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 8 জন কংগ্রেস কর্মীকে এই তৃণমূলী গুন্ডারা খুন করেছিল। সেই ফুলচাঁদ শেখদের ভুলতে পারি না। তপন কান্দুকে খুন করা হলো, সেই শোকে তার স্ত্রী পূর্ণিমা কান্দু মৃত্যুবরণ করলো। মিঠুন কান্দুকে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে চলে গেল। কারা অপারেট করতো? অপারেট করতো পুলিশ প্রশাসন। রাজনীতিকে রাজনীতির মতন করতে হবে। কংগ্রেস একটা পচা ডোবা, ওই দেখুন পচা ডোবায় ডুবকি মারতে আবার দিল্লি চলে গেছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একবারও বলছি না বিজেপি সংবিধানকে মানে, বিজেপি গণতন্ত্রকে মানে, একবারও সে কথা বলছি না, এবং বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ট্র্যাক রেকর্ড, যেভাবে উনি বিরোধী শূন্য করার চেষ্টা করেছিলেন বাংলাকে, সেটা অত্যন্ত নিন্দনীয়। আবার উল্টো দিক দিয়ে দেখুন, বিজেপিও একই কাজ করছে, কিন্তু এটা প্যাকেজে। বিজেপিও বিরোধী শূন্য করছে, কারণ নিজের মতন করে একটা অপোজিশন পেরিফেরি তৈরি করে নিচ্ছে। তাহলে কি বিরোধীও রইল না, আবার লোকে দেখলো ওই ঋতব্রতদের মতন কিছু লোকের নেতৃত্বে একটা বিরোধী রাজনৈতিক দল। মদন মিত্র, কোয়েল মল্লিক, মনীশ গুপ্ত, একজন বর্ষিয়ান বিধায়ক, একজন নতুন সাংসদ, আরেকজন আমলা থেকে রাজনীতিবিদ হয়েছিলেন। দুদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন 3 জন। 21শে জুলাইয়ের আগে হাত আরো খালি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবার চেষ্টা করছেন, তিনি ভাঙলেও মচকাননি। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। 1984 সালে প্রথমবার সাংসদ, তারপর রাজীব গান্ধী থেকে মনমোহন সিং সরকারে মন্ত্রী, এরপর কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন, তারপর বিজেপির হাত ধরা, অটল বিহারী বাজপেয়ী সরকারে মন্ত্রী হওয়া থেকে ফের কংগ্রেসের হাত ধরে ভোটে লড়ে 2011 সালে তৃণমূল সরকার তৈরি করা, এরপর 15 বছর ধরে সরকার চালানোর পর মুখ থুবড়ে পড়া। একে একে সবাই চলে যাবার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়, তখন তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন মনীশ গুপ্ত, যাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। প্রথমে বিধায়ক, তারপর তৃণমূল সরকারের বিদ্যুৎ মন্ত্রী, তারপর তাকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।
মনীশবাবু, আপনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক কি ছেড়ে দিলেন? আমি তো তৃণমূলের সঙ্গে নেই, আমি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে নেই, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। তো আপনি তো সাংগঠনিক পদে এতদিন ছিলেন, ধরুন দক্ষিণ কলকাতা, বিগত 5-6 বছরে তো আমি কোনো ভালো কোনো পদে ছিলাম না। সাধারণ সাউথ ক্যালকাটার চেয়ারম্যান ছিলাম, সেটা একটা আমকো আসতে আর কি। আমার তো কোনো অবদান ছিল না ওদের, আমি এমনি সময় নষ্ট করে কি হবে ছেড়ে দিলাম। 21শে জুলাই নিয়ে ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মধ্যে রীতিমতো লড়াই চলছে। আর এই 21শে জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন মনীশ গুপ্ত। মানে দলই আপনাকে ছেড়েছে বলতে? হ্যাঁ, দলই আমাকে ছেড়েছে, মানে আমাকে জুনিয়র ছেলেদের দিয়ে দিয়েছে এখন। ওদের আমার তো আর কোনো কাজ নেই। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যখন 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়, তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। অর্থাৎ পুলিশ যে আমলার অধীনস্থ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় 21শে জুলাই পুলিশের গুলি চালানোর সমালোচনা করতেন, কিন্তু সেই তিনি 2011 সালে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে তৃণমূল প্রার্থী করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বিপরীতে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হন মনীশ গুপ্ত। জেতার পর তাকে নিজের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী করেন। শুধু তাই নয়, 2017 সালে মনীশ গুপ্তকে তৃণমূলের রাজ্যসভায় সাংসদও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন স্বরাষ্ট্র সচিব ছিলাম 1993-তে, তারপরে তো আমি 2001-এ রিটায়ার করি। তারপরে 10 বছর তো আমি বসেছিলাম। 10 বছর পরে আমি তৃণমূলে জয়েন করলাম। তো আমাকে ওনারা যাদবপুরে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। তখন কি কেউ ভেবেছিল যে আমি জিতবো কিংবা কি তৃণমূল ক্ষমতায় আসবে? তা তো কেউ ভাবেনি। তারপরে আমি ওখান থেকে বুদ্ধদেব বাবুকে হারিয়ে আমি ওখানে মন্ত্রী হলাম। তারপরে লোডশেডিং পাওয়ার কাট আমি দূর করলাম বাংলায়। আজ অব্দি লোডশেডিং পাওয়ার কাট নেই। তারপরে আমি একটা ভ্যাকেন্সি ছিল, 3 বছর মাত্র আমি এমপি ছিলাম। তারপরে আমি ফিরে এসেছি। তারপরে তো আমি ইলেকশনেও দাঁড়াইনি, 2021-এও দাঁড়াইনি, 2026-এও দাঁড়াইনি। আমি এখন ছেড়ে দিলাম। মনীশ গুপ্তকে মন্ত্রী করা নিয়ে বারবার চরম সমালোচনার মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি 21শে জুলাই শহীদ দিবস পালন করেন, তিনি কি করে সেই সময়কার স্বরাষ্ট্র সচিবকে মন্ত্রী সাংসদ করতে পারেন? এটা কি শহীদদের অপমান করা নয়? এই প্রশ্ন বারবার উঠেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থানে অনড় থেকেছেন। সেই মনীশ গুপ্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। 21শে জুলাই সামনে এই গুলি চালনা নিয়ে একাধিক একদম সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন স্বরাষ্ট্র সচিব কখনো রাইটাতে বসে গুলি চালান না, এটা অবান্তর কথা, অবান্তর, এবং এটা ভিত্তিহীন। তার প্রমাণও আছে, প্রমাণ আছে। হ্যাঁ, ওদের এগুলো তো বলে লাভ নেই। বা এরা অকারণে এরা এই রাজনীতি করছে। স্বরাষ্ট্র সচিব কি করে তার জন্য দায়ী হতে পারে? তার তো পুলিশ রেগুলেশন বেঙ্গল 1968, তাতে পরিষ্কার ভাবে বলা আছে। সেটা তো ওদের বাইবেলের মতো। ওরা গুলি চালাবে, কখন চালাবে, কি করলে চালালে, কি করতে হয়, লালবাজার থেকে তো ওরা কন্ট্রোল হয়, সেটা তো আর রাইটার্স বিল্ডিং থেকে কন্ট্রোল হয় না। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা গেছে মনীশ গুপ্তর গলায়। আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, উনি তো দক্ষ প্রশাসক এবং উনি জনপ্রিয় নেতা। উনি নিশ্চয়ই বাংলাকে অনেক উঁচু শিখায় নিয়ে যেতে পারবেন। আমার সমর্থন আছে ওনার প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি। হ্যাঁ, নিশ্চয়ই। 2 মাসের যে পারফরমেন্স মুখ্যমন্ত্রী, খুব মানে নতুন উদ্দীপনা এবং আরো সুন্দরভাবে প্রশাসনটাকে উনি সাজাচ্ছেন। তারপরে অর্থনৈতিক দিকে যেভাবে ইন্ডাস্ট্রি আনা, ওটার প্রচেষ্টা চলছে। অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আমার মনে হয় তাতে অনেক উন্নতি হবে বাংলায়। সূত্রের খবর, শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠাবেন মনীশ গুপ্ত। মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন যে একে একে নিবিছে দেউটি, যে দমবন্ধকর পরিবেশ ছিল। কে কি রাজনীতি করবেন সেটা তার ব্যাপার, কিন্তু দমবন্ধকর যে পরিবেশ ছিল তা নিয়ে তো সন্দেহ নেই। স্বাভাবিকভাবে দেউটি নিভছে, দেউটি নেবারই কথা। 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের ঘটনা তদন্ত করতে একটি কমিশন তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিশন তার রিপোর্টও জমা দেয়, কিন্তু 15 বছরে তৃণমূলের আমলে কমিশনের রিপোর্টের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মনীশ গুপ্ত তৃণমূলে কেন গেছিলেন সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন। আসলে
যা উনি বলেন মমতা ব্যানার্জি তার যে উল্টোটা করেন, এটা সব ক্ষেত্রে স্পষ্ট, মনীশ গুপ্তর ক্ষেত্রেও স্পষ্ট যে 21শে জুলাইটা একটা আসলে তৃণমূল কংগ্রেস রাজনীতির মনোভাবেই ব্যবহার করেছে, ধরা পড়ে গেছে। পরে সেই মনীশ গুপ্ত তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের এমপি, তৃণমূলের থেকে নতুন কিছু পাওয়ার নেই, অতএব ছেড়ে দিয়েছেন। ধরেই বেঁকে রাখতে বলেছিল, ছাড়তেই বা কে বললো? এগুলো নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। মনীশ গুপ্তকে বারবার পুরস্কার দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্র্যাটেজিটার কি কোনো ব্যাখ্যা আছে তার কাছে? একদিকে আমি শহীদ দিবসের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব, আরেকদিকে যে স্বরাষ্ট্র সচিব এই গুলি চালনার ঘটনাকে সম্পূর্ণ সমর্থন করে এবং আন্দোলনকারীদের মদ্যপ বলে সরকারকে রিপোর্ট দিয়েছিলেন, বারবার তার সাক্ষ্যে সেটাই আসতো, তাকে পুরস্কৃত করে নিজের মন্ত্রিসভায় নেব, এই দুটো তো মানে শহীদ তর্পণ আর পুরস্কার দুটো তো একসঙ্গে চলতে পারে না। অনির্বাণ, দেখুন, আগে আমি সৌম্যদার কথার কয়েকটা উত্তর দিই। সৌম্যদা আমাদের অনেক সিনিয়র নেতা, আশা করছি সৌম্যদা মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। প্রথম কথা, এত বছরে কংগ্রেস দল হিসেবে এই শহীদ পরিবারের কটা পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা তারা তথ্য প্রমাণ দিয়ে আমাদের জানিয়ে দিক, এটা এক। দ্বিতীয় কথা, সেই সময় 1993 সালে ইউনিয়ন সরকারে কংগ্রেস রয়েছে। এই রাজ্যে কংগ্রেসের যুব সংগঠনের 14 জন সিপিএম সরকারের গুলিতে তারা একদম রাস্তায় দিনের আলোতে তারা মারা গেল। 356 জারি তো দূরের কথা, সেই সময় দিল্লির কংগ্রেস সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ নিয়েছিল সিপিএম সরকারের বিরুদ্ধে? আপনি সেই সময় টপ মোস্ট হাইকমান্ডের একটা কোনো স্টেটমেন্ট? আমি তোমায় বলছি, সেটা হচ্ছে যেটা হয়েছিল সেটা বলছি, তো আমি তোমার সঙ্গে দ্বিমত নয়। সেটা হচ্ছে নরসিমা রাওয়ের সঙ্গে জ্যোতিবাবুর তখন ওই লাল রঙের একটা ওটা বললো হটলাইন বলা হতো, তাতে কথা হয়। উল্টে জ্যোতিবাবু এই গোটা ঘটনা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন এবং বলেন যে ওরা এরকম সবলে বলপূর্বক মহাকরণ দখল করতে এসেছিল, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি কমপ্লেন জানিয়ে রাখলাম। এই কাগজে পড়ছিলাম। তাহলে নরসিমা রাও তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাকে বলছেন, বুঝলাম। কংগ্রেস দলের তো তিনি নেতা, কংগ্রেস সরকারের তরফ থেকে তো তিনি প্রধানমন্ত্রী, তাহলে তার কাছে অর্থাৎ দিল্লির হাইকমান্ডের কাছে প্রদেশ নেতৃত্বে যে যুব কংগ্রেস তাদের কর্মীদের খুন হওয়া, পুলিশের হাতে, সিপিএম সরকারের হাতে খুন হওয়া, সেটা কোনো ম্যাটার নয়। মানে সিপিএম এর সর্বোচ্চ নেতা রাজ্য থেকে বলে দিলেন, উনি বললেন আচ্ছা বাহ ঠিক আছে। তাহলে এরপরে এই প্রশ্ন উঠবে যে এইটা 93 আর উনি দল ছাড়লেন হচ্ছে 98-তে, ঠিক এই 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপলব্ধিটা হয়নি? এখানেও একটা হালকা মিথ্যাচার আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে দল ছাড়েননি, তাকে বহিষ্কার করা হয়েছিল। সেই বিখ্যাত ইনডোর আউটডোর, না আমি এটা মানতে রাজি না। দেখো 50-50 আউটডোর, আমি বলছি এটা তোমার ব্যাখ্যা, ওর ব্যাখ্যা অন্যরকম। এরকম কংগ্রেসের শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ছাড়ার সময় দেখো কে দল ছাড়বে, কে দূরত্ব, এইটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলে সব বড় নেত্রীর ক্ষেত্রে, সব বড় নেতার ক্ষেত্রে। এবং কার্যত তার সভা জনসমুদ্রে পরিণত হয় এবং ইন্ডোরে কংগ্রেস, তৎকালীন কংগ্রেস নেতৃত্ব সভা ফেল করে, তখন তাকে তারা বহিষ্কার করেন। আর তৃতীয় একটা পয়েন্ট আছে, সেই যখন 21শে জুলাই যখন মারা যাচ্ছে, মানুষগুলো মারা গেছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে প্রদেশ কংগ্রেসের টপ নেতৃত্বের কথা বলছি, আমি পাড়ার কংগ্রেস নেতাদের কথা বলছি না, তাদের একটা ছবি দেখান যারা গিয়ে পাশে দাঁড়িয়েছিল। ইতিহাস মানে শুধু ইতিহাস নয়, ইতিহাস মানে হচ্ছে অতীতের সাথে বর্তমানের কথোপকথন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, দীর্ঘদিন তার সাথে তার ছত্রছায়া বা বিভিন্ন জায়গায় কাজ করেছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি দলেও দেখেছি, তো দুটো পোর্শনই আমার দেখা হয়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আজকে যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর দা যেটা বলছেন ঠিক বলেছেন, একদম ঠিক, আমি সমর্থন করে বলছি, একদম সঠিক কথা বলেছেন। কেন বলছি বলবো না বলুন তো? শি ইজ আ ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ দ্য লাই অ্যান্ড অপরচুনিজম, ফিজিক্যাল এম্বডিমেন্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কী আশা ছিল? পশ্চিমবঙ্গের যে ছেলেগুলো, আমি যেদিন ওই যে ঘটনাটা ঘটে সেদিন আমার বয়স 23 বছর, আমাদের কাছে নেত্রী ছিলেন উনি। তার একটা কলে সারা পশ্চিমবঙ্গের যুব সমাজ এক জায়গায়, আমরা সেদিন কলকাতায় হয়েছিলাম, 4-5টা পয়েন্ট থেকে ঘিরে ধরা হয়েছিল কলকাতা, গণতন্ত্রহীনতা, লড়াই বামফ্রন্টের বিরুদ্ধে যত রকম, মানে দলতন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে খুন জখম, তার বিরুদ্ধে আন্দোলন, আমরা দিক বিদিক শূন্য হয়ে সেদিন সবাই গেছিলাম। সেদিনের যদি আমাদের সিনিয়ররা যদি আমাদেরকে না, আজকে আপনার স্টুডিওতে বসে থাকতে পারতাম না। শ্রীকান্তর লাশটা আমরা যাদবপুরে নিয়ে এসেছিলাম, আমাদের সঙ্গে মিছিল করে গিয়েছিল, তারা ফিরে এসেছিল শ্রীকান্ত লাশ হয়ে। আমরা সেদিন মেট্রো সিনেমা হলের ভেতরে, আজকে সিনিয়ররা আমাদের যদি না ঢুকে দিত, আমরাও থাকতাম না, এই আপনার স্টুডিওর সামনে কথা বলতে পারতাম। এরকম আপনারা দেখছেন 13 জন 14 জন মারা গেছে, হাজার হাজার ছেলে পঙ্গু হয়েছে, হাজার হাজার ছেলে চোখ গেছে, হাত গেছে, ভেঙেছে, মারা গেছে। কিন্তু আমার কষ্টটা কোথায় হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শহীদ মিনারে এই যে ক্ষমতায় আসার আগে
তিনি এটাকে শুধুমাত্র ভুলে গেলেন, শুধুমাত্র সেটাকে পলিটিক্যাল ইভেন্ট, একটা এজেন্ডা তৈরি করলেন, একবারও কৃতজ্ঞতা স্বীকার করলেন না এই শহীদদের প্রতি তার এই সম্মান। যে মনীশ গুপ্ত, আজকে দেখুন উনি এই মনীশ গুপ্ত হলফনামায় কি বলছেন, তার আগে একটা মামলা হয়েছিল 2011 সালে, একদম আপনি বলুন, মামলা হয়েছিল, মনীশ গুপ্ত কি বলেছেন হলফনামাতে, যে আমরা যারা সেদিন যুব কংগ্রেসের কর্মীরা, কংগ্রেস কর্মীরা সেদিন আন্দোলনে গেছিলাম, আমরা উন্মত্ত ছিলাম, নেশারু ছিলাম, আমরা মদ খেয়ে গেছিলাম বা নেশা করে গিয়েছিলাম। সরকারকে রিপোর্ট দিয়েছিল, সরকারের রিপোর্ট দিচ্ছে। সেই মনীশ গুপ্তকে 2011 সালে যাদবপুরের প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্ত্রী করেছেন বিদ্যুৎ মন্ত্রী, তারপরে রাজ্যসভা সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার এই যে শুভঙ্কর সরকার বলেছেন, ঠিক বলেছেন, ওনার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। খেয়াল রাখতে হবে, বুদ্ধদেব ভট্টাচার্য নিজে সেই কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন, 4 দিন বলেননি যে আমি আজকে যাব না। একদম, শুধু তাই নয়, এই যে এই এক একটা কমিশনকে বস্তা পচা করে হাজার হাজার কোটি টাকা খরচা করেছেন, তাদের একজনেরও শাস্তি হয়নি। আমরা মনীশ গুপ্তর শাস্তির জন্য আমরা বর্তমান সরকার, আমরা সরকারের মুখ্যমন্ত্রীকে বলেছি, করুন, তদন্ত করুন, বেরিয়ে আসুক, আমরা জানতে চাই। সেদিন যখন 13 নম্বর লাশটা নিয়ে মর্গের সামনে দাঁড়িয়েছিলাম আমরা, মমিনপুর মর্গ, পিজি হাসপাতালের মর্গ থেকে 13 নম্বর লাশটা নিয়ে যে লোকটা গেছিল তার নাম প্রিয়রঞ্জন দাসমুন্সি। ভুলে যাবো কি করে তার সেই ছেঁড়া পায়জামায় রক্তের দাগ? কেমন করে ভুলে যাও? সৌগত দ্বারা আজও বেঁচে আছেন। আমি বলছি না তৃণমূল ছিল না, তৃণমূলের বহু মানুষ যারা নেতারা ছিলেন তারা আজকে আছেন, জীবিত আছেন, বহু মানুষ জীবিত আছেন। আমাদের দলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি 21শে জুলাই সভাটাকে পাগলু ড্যান্স করেছেন, লোককে চটুল নাচ হয়েছে। কমিশনটা জনগণের করের টাকায় তৈরি হয়েছিল, 1 ডজনেরও বেশি কমিশন করেছিল তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, যার মধ্যে বেশিরভাগই মানে রিপোর্টগুলো আর কি সূর্যের আলো দেখেনি। আমি শতরূপের কাছে যাব। দেখো, ওই উনি কেন চক্রান্ত সামনে আনেননি তার কারণটা হচ্ছে চক্রান্তটা উনিই করেছিলেন। আমি এই যেটাকে নিয়ে আলোচনা হচ্ছিল, আমি দু একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে অনির্বাণ বলার সময় বললো যে ঠিকই বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল বানিয়েছিলেন, সেই সময় ঋতব্রত এখন বিজেপির ছত্রছায়ায় লাফাচ্ছে। আমি খালি অনির্বাণকে মনে করাই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দলটা বিজেপির ছত্রছায়াতেই বানিয়েছিলেন, কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিজেপির ছত্রছায়াতেই তৃণমূল কংগ্রেস বানিয়ে বিজেপির সঙ্গে জোট করে ওনার রাজনীতি সেকেন্ড ইনিংস শুরু করেছিলেন, বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, সো অন অ্যান্ড সো ফোর্থ। আচ্ছা, চক্রান্ত শুনলাম, তুমি বা আমি কেউ এখনো জানি না যে কার সিদ্ধান্ত। আমি বলছি 1 জন 2 জন 3 জন, সিদ্ধান্ত তো কেউ নিয়েছিল, কারণ জানার জন্য 15 বছর সময় পেয়েছিলেন, এবং 15 বছর জানাননি যখন, আর এই জীবনে জানাবেন বলে মনে হয় না। 21শে জুলাইয়ের আগে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, হাত ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত। যুব কংগ্রেস থেকে যাঁর সঙ্গে সম্পর্ক, সেই মদন মিত্র যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূলে। কামারহাটি বিধায়ক মদন মিত্র শিবির বদল করেছেন। এই পরিস্থিতিতে জল মাপছেন উত্তর 24 পরগনার ছোট বড় মাঝারি নেতারা। এই মুহূর্তে আমাদের বিধায়ক মদন মিত্র যে সিদ্ধান্ত নিয়েছেন, কামারহাটি বিধায়ক, সেইটা এক্ষুনি আমার পক্ষে সম্পূর্ণ বলা সম্ভব নয়, কারণ এই ব্যাপারে উনি সিদ্ধান্ত কেন নিয়েছেন সেটা আমার জানা নেই। এই ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমরা মমতা ব্যানার্জিকে দেখেই লড়াই করেছি সবাই। এখন এর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি কেন ঋতব্রত তৃণমূল বা ইয়েতে গেছেন, এটা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে সম্পূর্ণ বলা আমার পক্ষে সম্ভব না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, এক্ষুনি বলা মুশকিল। মমতাপন্থী তো আমরা এখনও আছি। মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলেকে নোটিশ দেয় ইডি। পরের দিনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে শিবির বদলের ঘোষণা করেন কামারহাটির বিধায়ক। এই পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই একাধিকবার ইডির মুখোমুখি হতে হয়েছে কামারহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গোপাল সাহাকে। মদনদা পরে আমি মমতাদির সঙ্গে 1993 সাল থেকে কাজ করছি। মদনদা এসছেন 2011-তে। এখন আমরা সব বড় হয়েছি, ছোট নেই। যার মনে যা চায় সে করবে। সেক্ষেত্রে আমি যদি কখনো কিছু করি, অনেক 5 বার ভাবব যে কে আমাকে বড় করলো। আমরা অনেক শত্রুর সঙ্গে সম্পর্ক করি, মিত্রর সঙ্গে করি, আবার কখনো দেখবো মিত্র ছুরি মেরে চলে গেছে, শত্রু আমাকে বাঁচিয়েছে, পাশে দাঁড়িয়েছে। কাজের পরীক্ষাতে দেখা যাবে তখন। এটি যতবার আমাকে ডেকেছেন আমি ততবারই গিয়েছি, আবার যদি ডাকে আবার যাব। তার কারণ আমি কোনো অন্যায় করিনি, এটা আমার সবথেকে বড় জোর। ভোটে ভরাডুবির পর তৃণমূলের একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে নিয়ে ক্ষোভ উত্তর 24 পরগনার স্থানীয় নেতাদের মধ্যেও। আলিঘাটের
থেকে কিন্তু তৃণমূল হয়নি, তৃণমূলটা হয়েছে কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আজও পর্যন্ত মদন মিত্র আছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন আছি তেমন মদন মিত্রর সঙ্গেও আছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি অভিষেক ব্যানার্জি আসার পর দলের এই নিয়ন্ত্রণটা একটা কর্পোরেট হাতে চলে যাওয়ায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে থাকেনি, কিন্তু মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মলগ্ন থেকে আছেন। একটু গ্রাম বাংলায় গিয়ে কান পাতুন, মানুষ কি বলছে দেখুন। বিজেপিকে সরিয়েছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে নয়, বিরুদ্ধে হচ্ছে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে দল পরিচালনা করছিল সেটা কিন্তু সাধারণ মানুষ ঠিক চোখে দেখেনি। তৃণমূলের মধ্যেই শিবির যুদ্ধ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ও লাভলি, এই ধরনের অণু পরমাণুকে মানুষ চেনে, এরা জনবিচ্ছিন্ন, মানুষ এদের বিরুদ্ধে। পোশাকের রং বদলানোর জন্য এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছেন পোশাকের ভিতরের মানুষটাকে পরিবর্তন করার জন্য। একটা গুজব বলতে পারেন বা একটা চর্চা বলতে পারেন রাজনৈতিক মহলে চলছে, গ্রেপ্তার হওয়ার থেকে বাঁচার জন্য কেউ কেউ কোনো শিবিরে যোগ দিচ্ছেন। আমরা এ ধরনের কোনো তৃণমূলের দল ভাঙার কাজে আমরা নেই, আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা নির্বাচনের আগেই বলে দিয়েছিলাম তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং শুধু তৃণমূল সরকার নয়, দলটাই চলে যাবে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে। তো কেউ কেউ এখন আসছেন নিজেদের কীর্তি ঢাকবার জন্য। তবে মদন মিত্র তো কালারফুল বয়, উনি কালারফুল করতে এসছেন হয়তো। দেখুন, প্রথম প্রশ্ন মদন মিত্রের কাছে কি হওয়া উচিত? অবশ্যই একটাই, ক্ষমতা আউট, বিবেক ইন। যেই ইডির নোটিশ মদন মিত্রের পরিবারের সদস্যদের হাতে পড়ল, অমনি অবশ্যই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির সেই দাপুটে বিধায়ক মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে যিনি যুক্ত, তিনি কালীঘাট তৃণমূলের হাত ছাড়লেন। সেই জন্য দেখো, আমি বলেছিলাম আমি তৃণমূল ছাড়ব না। ভারতবর্ষের সংবিধান, পল সায়েন্স সব কিছু মেনে যদি তুমি দেখো, আমি কিন্তু তৃণমূল ছাড়িনি। বরং সত্যি কথা তোমায় বলবো, হ্যাঁ, যদি আমার ভুল না হয়, হ্যাঁ, তাহলে আমি অন্তত 8 থেকে 9 বছর বাদে তোমার সঙ্গে আমি এই প্রোগ্রাম করতে এসেছি। একদম। কখনো তো জিজ্ঞেস করো না, মোহনদা তুমি কেন আসো না? এর কারণ হতে পারে তোমায় দেখতে খারাপ, তোমার রং কালো, তোমার ক্যামেরা ভালো আসে না, তুমি বলতে ভালো পারো না। কিন্তু এর কোনোটাই প্রযোজ্য নয়। প্রযোজ্য কি, তৃণমূল কংগ্রেসে কে যাবে না যাবে, যে যাক যাক, মদন মিত্র যাবে না। আচ্ছা। কারণ মদন মিত্র যদি যায়, হ্যাঁ, তাহলে অনেকের ইতিহাস ইতি হয়ে যাবে। আজকে দেখেছো কিরকম হাসতে হাসতে এসছি? কেন বলো তো? আজকে তো ভরসাহীন, ভয় আউট। প্রণববাবুরা অপমান করতেন, সোমেন মিত্ররা অপমান করতেন, সিদ্ধার্থরা অপমান করতেন, আপনারটাই অপমান। আর আমাদের কুকুরের মতো ব্যবহার করতেন, সেটা অপমান নয়? তারপরও এতদিন বাড়ির কুকুরের মতো, পাপোশের মতো পড়ে থেকেছি। এই ভয় শুভেন্দু দেয়নি, এই ভয় আমায় দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, যারা বলছে যে ইতিহাস কখনো সিস্টেমে পাল্টায় না। ঠিক মনন্দা, কিন্তু আমি বলছি যে ঋতব্রত তৃণমূলে বা ঋতব্রতর সঙ্গে গিয়ে ভরসা ইন হলো, ভয় আউট হলো, মানে এটা একটা ফর্মুলা হলো। কিন্তু নিশ্চয়ই, তার কারণ আমি আজকে আসতে পারতাম না। হ্যাঁ, আমি যদি, কিন্তু এটা আমায় বিশ্বাস করতে বলো যে মদন মিত্র শুধু স্টুডিওতে আসবে বলে তার এতদিনের অ্যাসোসিয়েশন, এতদিনের দল, এতদিনের অ্যাসোসিয়েটদের ছাড়লো? না না না, আমি তা বলিনি। তাহলে প্রথম আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ, যে যদি আমি বলতাম মমতা ব্যানার্জিকে যে আজকে আমি যাব, হ্যাঁ, আমাকে সুমন অনেকদিন ধরে বলে, হ্যাঁ, তুমি একটা কাজ করো, ইউ টক টু অভিষেক, আচ্ছা, টক টু এবি, হ্যাঁ,
এবি বলতো টক টু ডেরেক। আমি চাকর নাকি? ওদের থেকে বেশি পয়সার মাইনের চাকরি করতাম আমি। জেনারেল ইন্স্যুরেন্সের আমি ডিভিশনাল ম্যানেজার ছিলাম ইস্টার্ন ইন্ডিয়ার। কিন্তু আজকে আমাকে যখন বলেছে তোমাদের লোক, আমি বললাম তুমি একবার ঋতব্রত আর ওই স্বর্ণদার ছেলেকে জিজ্ঞেস করে, সন্দীপন মানে ভদ্রতা। ওরা মানে প্রায় লজ্জায় মাটিতে লুটিয়ে পড়ে। মদনদা যাবে আনন্দবাজারে বলতে ঘন্টাখানেক সঙ্গে, সেটা আমার জিজ্ঞেস করছে। আর না না, তার জন্য না, এটা দলটা তোদের, এটা আমার ভদ্রতা। মদন মিত্র 27 মাস জেল খেটেছে, আর আমার একটাই প্রশ্ন ছিল सीबीआई যে वो डेलो में और सरदा को साथ मॉर्गन हाउस में जो मीटिंग हुआ था दीदी को साथ, एक $1000 वो पहाड़ में कहाँ है? তুমি কি জানো আজও আমার পাহাড় যাওয়া বারণ? আচ্ছা, 2008। কারণ ওই পাহাড়ে কোথাও টাকা লুকানো থাকলে আমি যদি খুঁজে বার করি, আমি তো হাসতে হাসতে গেছি। পাহাড়ের গুপ্তধন, সারদা পাহাড়ের গুপ্তধন অস্বাভাবিক, মানে একেন বাবুকে ডাকলেই হলো। মদন মিত্র এবং মদন মিত্ররা বলছেন আন্না অভিষেক, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্না না বাহানা। বাহানা করেছো তোমরা। প্রথম হচ্ছে আমি আমার নেত্রীকে বলি, ম্যাডাম, বাঘের কিন্তু চোখের ট্রিটমেন্ট করাবার জন্য আমেরিকা যেত না বারবার, সেই জন্য আপনি বাঘ বলাটা আমার মনে একটু কম বলুন, মানে মেডিকেল কলেজ বলুন, হায়দ্রাবাদ বলুন, কিন্তু বাঘ চলে যাচ্ছে আমেরিকায় বারবার চোখের এটা করতে, ঠিক না। এক সেকেন্ড হচ্ছে আপনি যেটা বলছেন যে আমারও তো বাড়ির লোককে ধরেছিল, আপনার বাড়ির লোককে গয়না সমেত, ইল্লিগাল গয়না সমেত কাস্টমসের ভেতরে ইল্লিগাল অকুপেন্সিতে ধরেছিল। রাজীব কুমার অ্যান্ড কোম্পানি ভেতর থেকে টেনে বেরিয়ে নিয়ে চলে এসেছিল। আর আমার বাড়ির পেছনে যদি 160 কোটি টাকার একটা কপ্টার থাকতো, তাহলে আমিও আপনাকে বাহানা দিতাম না। তুমিও বললে তখনও, তুমি যখন জেলের মধ্যে ইডি এবং সিবিআই সূত্রে, এজেন্সি সূত্রে নানা খবরে তখন শোনা যাচ্ছিল যে মদন মিত্র এমন মুখই খুলছে না। আমার এক অফিসার বলেছিলেন, আমার সোর্স, ভেরি হার্ড নাট। কেন? যে এমন কিচ্ছু মদন মিত্র বলে না যেটা কোনোভাবে তার দল বা দলনেত্রীর বিপক্ষে যেতে পারে। একদম। আজকে তুমি প্রকাশ্যে যে কথাগুলো বলছো, আজকে যদি তদন্তের স্বার্থে এজেন্সি এসে মদন মিত্রকে জিজ্ঞেস করে বা মদন মিত্রকে ডেকে জিজ্ঞেস করে যে এই যে কথাগুলো, এইগুলো আপনি যা জানেন আমাদের বলুন তদন্তের স্বার্থে, আজ 2026-এ মদন মিত্র সেই একই কথা বলবে? দেখো, তোমার একটা কথা বলি, এমন একটা সময় তখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, অভিষেক যুবরাজ। আমায় 1 সেকেন্ডের মধ্যে ওই দার্জিলিংয়ের তলার কোনো জেলে পাঠিয়ে দিতে পারত, বাড়িপদা পাঠিয়ে দিতে পারত। আফটার অল আমিও তো মানুষ। কিন্তু আমি একটা কথা বলি, যদি প্রমাণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রমাণ করে দেবো আপনার টিমের 10 জনের 8 জন চোর 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 চোর। সাদা কালো থেকে কালার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র, কালারফুল মিত্র। দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস পাহি। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের ঠিক আগে তিনি শিবির বদল করলেন। স্ত্রী ও 2 ছেলের কাছে ইডির নোটিশ আসার পর কালীঘাট তৃণমূল থেকে হঠাৎ করে ঋতব্রত তৃণমূলে তিনি। মদন মিত্রর এই মন পরিবর্তনের কারণ কি? কেন্দ্রীয় এজেন্সির চাপ? ঋতব্রত তৃণমূল কি এখন নানা মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? প্রোটেকশন পাওয়ার ভরসাতেই কি তারা শিবির বদলাচ্ছেন? ঋতব্রত তৃণমূলের পিছনে কি বিজেপি রয়েছে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষুব্ধ হয়েই তৃণমূল নেতারা হয় বিজেপিতে যাচ্ছেন কিংবা ঋতব্রত তৃণমূলে যাচ্ছেন? তারা কি এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ নিয়েও প্রবল ক্ষুব্ধ ছিলেন? ভোটে ভরাডুবি হলো বলেই কি তারা মুখ খোলার সুযোগ পেলেন?
এই নিয়েই এখন জল্পনা চলছে। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, only and one and only অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলবো কি করে, ধরিয়ে দেবে পুলিশে, কেস দিয়ে দেবে। পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। এই আবহেই মঙ্গলবার 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। কিন্তু এখন তো আসল প্রশ্ন হলো, কোন গোষ্ঠী আসল তৃণমূল? শহীদ নিয়েও এখন টানাটানি, আর তাই 21শে জুলাই নিয়েও এখন কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূলের মধ্যে কড়া টক্কর। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস, এটা তো বারংবার প্রমাণ হয়েই যাচ্ছে। সবাই আমাদের দিকে চলে আসছে, সবাই আমাদের সাথে রয়েছে, কর্মীরাও আমাদের সাথে রয়েছে। 21শে জুলাই দেখতে পারবেন কিরকম ভিড় হবে। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটাই শহীদ দিবস হিসেবে পালিত হয়। তৃণমূল আমলে 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে জাঁকজমকের সাক্ষী থেকেছে রাজ্য। বিশাল মঞ্চ থেকে তারকার ঢল। কি ছিল না সেই শহীদ স্মরণে? ক্ষমতার কেন্দ্রবিন্দু বদলের পর এবার সেই 21শে জুলাই কার্যত তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে। একই দিনে মেয়র রোডে শহীদ স্মরণ করবে ঋতব্রত তৃণমূল। অন্যদিকে কলকাতা হাইকোর্টের অনুমতিতে বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। আর সেই উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দুই শিবির। 21শে জুলাই অর্থাৎ মঙ্গলবার দিনকে বেলা 12টা নাগাদ তারা ঘটনাস্থলে যাবেন। এই গোটা যে রণকৌশল তারা কিন্তু ঠিক করছেন আজকে এই মিটিংয়েই। 21শে জুলাই যাতে অতিরিক্ত মাত্রা পায়, জেলা থেকে প্রচুর সাড়া আসছে। তারা কেউ ট্রেনে আসতে চাইছেন, কেউ বাসে আসতে চাইছেন। মানুষের যা সাড়া হচ্ছে তাতে আমাদের কাছে এখন অবধি 50,000-এর উপর মানুষের টার্গেট আছে, ওরা আসবে বলছে। অতীতে যেভাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে নর্থ বেঙ্গলের জেলাগুলো যারা আগের দিন আসবে তাদের বিভিন্ন যাত্রী নিবাসগুলো যেখানে যেখানে আছে, আমরা ওটা নিয়ে আজকে আলোচনা করছি, কাকে কোথায় রাখবো, কোথায় কিভাবে তাদের ব্যবস্থা হবে, থাকার ব্যবস্থা হবে। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না যাবেন না যাবেন না, আটকে দেবো আটকে দেবো আটকে দেবো। আমি প্রশাসনকে বলবো নিজের মতো নিরপেক্ষ থাকুন। দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে। দুই তৃণমূলের এই শহীদ দিবস পালনের কর্মসূচি যেন বদলে গেছে অলিখিত প্রতিযোগিতায়। 21শে জুলাই নাকি শহীদ দিবস পালন করবে ভালো তৃণমূল এবং কালো তৃণমূল দুজনেই, এবং তাই নিয়ে দড়ি টানাটানি, তাই নিয়ে কোর্ট কাছারি ইত্যাদি ইত্যাদি। পরে এখন সব অ্যালটমেন্ট হয়ে গেছে, কে করবেন এইখানে আর কে করবেন ওইখানে। 21শে জুলাই পাগলু ড্যান্স, 21শে জুলাই মানে মমতার ভাষণবাজি এবং সব সিনেমা আর্টিস্টদের নিয়ে ঘোরা। 21শে জুলাই আবার শহীদ তর্পণ কোথায়? শহীদ তর্পণটা যে আসলে মুখের কথা, বাস্তবে নয়, এটা মমতা ব্যানার্জি তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। এবং সেই কারণেই এখন ওইটাকে নিয়ে দড়ি টানাটানি, কোনটা মমতা ব্যানার্জি করবেন কালো তৃণমূল, কোনটা ভালো তৃণমূল করবেন। শহীদ মিনারে 21শে জুলাইয়ের কর্মসূচি পালনের অনুমতি আগেই পেয়েছে কংগ্রেস। ওই দিন তারা শহীদ স্মরণ করবে। এই পুরো বিষয়টাতে হাসি চওড়া হয়েছে শুধু সায়ন্তন বাবুদের। লোকে বলছে মেঘের আড়ালে মেঘনাথ নাকি আপনারাই। না, মেঘনাথের প্রশ্ন নয়, আপনি মনীশ গুপ্তকে দেখালেন, মনীশ গুপ্তর প্রশ্ন, ওনার যে প্রশ্ন আমি সেটাকেই মেনে নিচ্ছি, যেটা আপনার ইন্টারভিউ আজ থেকে বোধহয় 15 বছর আগে। একদম
তাতে বলেছেন স্বরাষ্ট্র সচিব তো একটা এয়ার কন্ডিশন ঘরে বসে রয়েছে, সে কি করে জানবে কি হচ্ছে? আধিকারিকরা নির্দেশ দিচ্ছেন, একদম ঠিক কথা। কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন তার নির্দেশে নিশ্চয়ই গুলি চলেছে। কমিশনার ছিলেন তুষার তালুকদার, যিনি বলতেন যে বিজেপি জেতেনি 5টা রাজ্যে, এখানে দাঙ্গা হবে না। সেই কমিশনার তুষার তালুকদারের বিরুদ্ধে 15 বছরে কি ব্যবস্থা নিয়েছেন? এখন তিনি ইহলোকে নেই, কয়েকদিন আগে অবধি ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেননি তুষার তালুকদারের বিরুদ্ধে। কোনো ডিসিপি র্যাঙ্কের তৎকালীন অফিসার, তার নিচের কোনো অফিসার কি ব্যবস্থা নিয়েছেন? এর জবাব তো দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যেটা বিশ্বনাথ দা বলছেন যে রাজ্য সরকার সুশান্ত চ্যাটার্জির কমিশনের রিপোর্টটা বার করুন, আদৌ ওটা আছে না ওটা অন্তর্জলি যাত্রা হয়ে কেওড়াতলায় চলে গেছে? তার গ্যারান্টি দিতে পারবেন? সেটাও তদন্ত গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু কারণ যা রাজ্য প্রশাসন চলেছে এমন হতে পারে ওটা তো কালীঘাটের মতো কেওড়াতলায় চলে গেছে। কিন্তু আমার এই সৌম্যদার প্রতি একটা প্রশ্ন আছে। সৌম্যদা পুরনো নেতা, আমরা অনেক বছর চিনি, আমি তখন কলেজে পড়ি। পরের দিন সম্ভবত 22 তারিখ আর 23 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসবি চৌহান এসেছিলেন, খবরের কাগজে পাবেন। একদম সকালবেলা এসছেন দমদম এয়ারপোর্টে, তখন এত প্লেন চলতো না, কম প্লেন চলতো। সরাসরি চলে গেছেন ইন্দিরা ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর সঙ্গে প্রথম মিটিং, সেই মিটিং এর পরে এসবি চৌহান যা যা তার অফিসিয়াল বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দিয়েছেন। তিনি যদি কংগ্রেসের নেতারা, কংগ্রেসের কর্মীরা মারা গেছেন, তিনি কি করবেন? তিনি প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন না, যারা মারা গেলেন খোঁজ খবর করবেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাটা কোনো আমি বিরোধিতা করছি না, প্রেফারেন্স কোনটা? তখন থেকে কংগ্রেস আর সিপিএম এর জোট, আর তারপর যেটা প্রকাশ্যে আসলো, এত দুঃখ এত যন্ত্রণা, কিন্তু সেই কংগ্রেস সৌম্যদাদের দল বেশি দিন অপেক্ষা করেনি। 3 বছর পরেই কংগ্রেস সিপিএম মিলিতভাবে দুটো প্রধানমন্ত্রী ভারতবর্ষে দিয়েছে। 2004-এ আবার প্রধানমন্ত্রী কংগ্রেস সরকারকে সমর্থন করেছে সিপিএম মিলিতভাবে, আর পরের 11-র পরে তো 16 সালের ইতিহাস। এটাও পাশাপাশি বলুন যে কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করলেন, আর সঙ্গে সঙ্গে আপনারা সাপোর্ট দিলেন। আমি তো আপনার অনুষ্ঠানে বলেছি বিজেপি না থাকলে তৃণমূল কংগ্রেস হতো না। আমি তো আমার বক্তব্যে স্ট্যান্ড আছি, আমি তো সেটা অস্বীকার করছি না। সেদিন গণতন্ত্র রক্ষার কারণে তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি সমর্থন জুগিয়েছিল, সমস্ত দিক দিয়ে সমর্থন জুগিয়েছিল। লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হতো না। গণতন্ত্র রক্ষার কাজে কংগ্রেস থেকে লোক বিজেপি তখনও নিত, আজকেও নেই। গণতন্ত্র রক্ষার কংগ্রেস এক জায়গায় লড়াই করে, সেটা তো অসুবিধা আছে। বলতে দিন, আমি বললেই সমস্যা হয়ে যাচ্ছে। আমার কথাটা এটা হয়, বিশ্বনাথ দা অনেকদিন ধরে পুরো বিষয়টা দেখছেন। আচ্ছা, গত 12 বছর মোটামুটি 16-17 সাল থেকে 21শে জুলাই হয়, পাগলু ড্যান্স ট্যান্স সব ভুলে গেলাম। গুলি চালালো সিপিএম এর পুলিশ, মারা গেল কংগ্রেসের কর্মী, বিজেপি পরে টিএমসি, আর গালি খায় বিজেপি। একদম ঠিক, আর গালি খায় বিজেপি। ওখানে পাগলু ড্যান্সের মাঝে কোনোদিনও আর শুনেছেন যে জ্যোতিবাবুর পুলিশ গুলি করে মেরে দিত, বুদ্ধবাবু হায় হায়? কংগ্রেসের এখন তো বুদ্ধবাবু জ্যোতিবাবুর ইহলোকে নেই। খুশি হওয়ার কথা, তার মানে আপনাদের প্রাসঙ্গিকতা আছে, প্রাসঙ্গিকতা বেড়েছে। এমন কপাল যারা সাথেও ছিল না, পাঁচেও ছিল না কোনোভাবে। সেদিন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত নির্বাচন বোধহয় তার কয়েকদিন আগে হয়েছিল, আমাদের 16% ভোট হয়েছিল, আমাদের এটা মনে আছে। কিন্তু তারপরে গুলি চালালো সিপিএম এর পুলিশ, মার খেলো কংগ্রেসের কর্মীরা, সভা করলো তৃণমূল, গালি খেলো বিজেপি। এটা হয়ে গেল পশ্চিমবঙ্গের রাজনৈতিক খেলা। আমি এটা বলি। এবার দেখুন, মুখ্যমন্ত্রী যখন চলে গেলেন বিগত দিনের, তিনি লাস্ট দিন কি বললেন? আমি 3টে থেকে 6টা রোজ বাড়িতে বসে থাকবো, কংগ্রেসিরা আসুন, সিপিএমরা আসুন, মাওয়িস্টরা আসুন। তা আপনি কংগ্রেস, সিপিএম, মাওয়িস্টদের নিয়ে জোট করছেন। আজকে 21শে জুলাইয়ের আর প্রয়োজন কি? কি প্রয়োজন আর 21শে জুলাই আজকের দিনের করার? কংগ্রেসের প্রয়োজন তো আগেই ফুরিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রয়োজন ফুরিয়ে গেছে। শুভেন্দু অধিকারী মেদিনীপুরে কিরকম ভাবে ভোট করাতেন তাই নিয়ে দিলীপ ঘোষের অনেক বক্তৃতা আছে, সুতরাং ওই জন্য ছাড়ুন। আমি আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, একটা যেটা শান্তনদা ঠিক বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি অমুক সময় অবধি অপেক্ষা করবো, কংগ্রেস আসুক, সিপিএম আসুক, মাওয়িস্ট আসুক, এই 3জনের কেউ গেল না। মাঝখান থেকে তৃণমূলের এমএলএ এমপিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর গেল না। সুতরাং সেটাও আমি চালাম। আমি একটা কথা বলি,
আচ্ছা এই যে কথাটা বলা হচ্ছে বারবার করে, এটা তো ঘটনা যে ভারতের রাজনীতিতে 1 কোটি এরকম উদাহরণ আছে যেখানে দুটো দলের মধ্যে লড়াই হয়েছে, রক্তক্ষয়ী সংঘাত হয়েছে, কিন্তু পরবর্তীকালে একটা সময় পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের মধ্যে আবার জোট হয়েছে। কেমন আমি বলছি, সেটাকে নিয়ে যদি আজকে বিজেপি আক্রমণ করে, কদিন আগে ওরা জন্মদিন পালন করলেন বা সব মানে ঘাট ধরে লোককে দিয়ে করালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনাদের বক্তব্য হচ্ছে এই মানুষটা হচ্ছেন আমাদের ভারতে আমাদের দলের প্রতিষ্ঠাতা। কেমন অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা ছিল, বিজেপির চিরকালের বক্তব্য যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কাশ্মীরে খুন করিয়েছিল শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে তার ছেলেকে ফারুক আবদুল্লাহকে মন্ত্রী বানিয়ে সেই বাজপেয়ী পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হলেন। সুতরাং এখন এগুলো বলতে গেলে সায়ন্তন দা, আমি বলি সায়ন্তন দা আজকে এখানে বসে আছে, গত 3 দিন ধরে মানে ফেসবুক খুললে সায়ন্তন দার ছবি ভেসে যাচ্ছে যে প্রকাশ চিকবরাইকে গরুচর বললো সুকান্ত মজুমদার, সে বিকেল 5টায় বিজেপিতে যোগ দিয়ে 7টা এমপি হয়ে গেল। আর সায়ন্তন বসুর মতো, দেবজিৎ সরকারের মতো, আর একজনকে রাজু কি নাম পুরো নাম, রাজু ঘোষ না রাজু ব্যানার্জি, এই 3 জনের মতো পুরনো বিজেপি কর্মী থাকতে এই সমস্ত গরুচরকে কেন বিজেপি এমপি করছে? 21শে জুলাই কর্মসূচি নিয়ে যেমন টানাপোড়েন বাড়ছে, তেমনই বিতর্ক বাড়ছে সেবাশ্রয় নিয়ে। দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা। এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই মানে পরিণতি যে হয়েছে, ওনার জন্যই হয়েছে। একের পর এক অভিযোগ। কাঠগড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প, মামলার জালে জড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগে আগেই এফআইআর হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ছিল। এবার এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে তার পরিবারের অভিযোগের ভিত্তিতেও এফআইআর করল রবীন্দ্রনগর থানার পুলিশ। এখানেও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একরত্তি শিশুর তার হাতটা বাদ দিতে হয়েছে, অথই জলে এই অভাবী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন গতকাল, এবং তার সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর শুরু হয়েছে। এখন বিচারের আশায় দিন গুনছেন এই মান্না পরিবার। আর এই যে আপনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হলো, এবারে কি কতটা আশাবাদী? আমি খুবই আশা রাখছি আমাদের আইনজীবীদের কাছ থেকে। আমি ওনার শাস্তি চাই, যে কেন একটা বাচ্চার এরকম একটা দায়িত্ব নিয়ে উনি যে এড়িয়ে গেলেন, এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই মানে পরিণতি যে হয়েছে, ওনার জন্যই হয়েছে। উনি যদি চাইতেন তাহলে কি উনি একটা ভালো চিকিৎসা দিতে পারতেন না আমার বাচ্চাকে? এরকম অসহায় বাচ্চা দেখে উনি কি করে মুখ ফেরাতে পারলেন? দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাঁদেরই 3 বছরের মেয়ে কৃতি মান্না। জন্ম থেকে আচার্য ভেনাস ম্যালফরমেশন, সংক্ষেপে এভিএম নামক জটিল রোগে আক্রান্ত। মান্না পরিবারের দাবি, চিকিৎসার খরচ জোগাতে না পেরে প্রায় 2 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে দ্বারস্থ হন তারা। সেখানে শিশুর চিকিৎসা করানোর আশ্বাস দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিযোগ আশ্বাস দিলেও সেখানে দীর্ঘদিন কোনো চিকিৎসাই হয়নি। এরপর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয়। অভিযোগ, বেশ কিছুদিন কেটে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হওয়া তো দূর, উল্টে শিশুর পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। এরপর গত বছর 16 জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসে রেফার করা হয় ওই শিশুকে। বারে বারে আমি নেই করে 20 থেকে 25 বার ওনার অফিসে, কালীঘাটের ওই যে রঙের ওপরে যে অফিসটা ওনার ছিলেন অভিষেক ব্যানার্জি, সেখানে আমি বহুবার গিয়েছি। তো যখনই আমি গিয়েছি তখনই শুনছি উনি নেই। পরবর্তীকালে প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় শিশুটির ডান হাত। অভিযোগ, এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শিশুর ছবি দিয়ে সেবাশ্রয়ের সাফল্য হিসেবে তুলে ধরা হয়। এরপরে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ঋতব্রত তৃণমূলের অন্যতম সদস্য, শান্তনু সেন তৃণমূলের বিষ্ণুপুরের 1 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি, নবকুমার বেতাল সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিশুর মা বাবা। সেই ঘটনাতেই এবার এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল বিষ্ণুপুর থানা। এরা সবাই তো একসঙ্গে জড়িত। মেন তো আমাদের সঙ্গে যে সমস্যাটা করেছে সেটা হলো অভিষেক ব্যানার্জি। আজকের ওনার জন্যই আজকের এরকম। আর যেগুলো আছে সব ওনার তো মানে কথাই উঠতো বসতো। ভারতবর্ষের আইন এখনো আছে, তো আমরা এখনো আশাবাদী আমার ভারতবর্ষের আইনের কাছে যে আমরা সঠিক বিচার পাবো। একের পর এক অভিযোগ, একের পর এক মামলা, বাড়ছে বিতর্ক। ওই কাউন্সিলর কর্ণধার ডাক্তার সুদীপ্ত রায়, রেজিস্টার্ড ডাক্তারবাবু, ওকে আমরা ওখান থেকে এবার বলবো দয়া করে, অনেক দিন হলো, অনেক অরাজকতা, অনেক দুর্নীতি, অনেক ভোটে কারচুপি, হাত জোড় করে বলছি ডাক্তার সুদীপ্ত রায়কে পদত্যাগ করুন। আর আপনাদের চিকিৎসক সমাজ মেনে নিচ্ছে না। অভিষেককে রাজনীতিতে সবসময় এনগেজ করে রাখতে হবে, তার জন্য একটার পর একটা কেস হবে, চলতে থাকবে, এবং অভিষেক সেটাকে ফেস করছে, ও স্ট্যামিনা আছে, ফেস করছে। এদিকে সেবাশ্রয় সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করল চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। চিকিৎসার গাফিলতি সহ একাধিক অভিযোগে 9 দফার দাবি তুলে স্বতঃপ্রণোদিত তদন্তের দাবি তুলেছে চিকিৎসকদের এই সংগঠন।
স্বতঃপ্রণোদিতভাবে যাতে রাজ্য মেডিকেল কাউন্সিল তদন্ত করে সেই জন্য তারা ইমেল করে এই চিঠি পাঠিয়েছেন। তাতে তারা আবেদন করেছে যে সেবাশ্রয়ে চিকিৎসায় গাফিলতি হয়েছে, সেবাশ্রয়ে সঠিক চিকিৎসকরা পরিষেবা দেননি। পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে বৈঠক হয়ে সিদ্ধান্ত হবে। সব মিলিয়ে সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সাংসদ অন্তত কয়েক কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন করেছেন, তা এখন তারা বলছেন গেছেন কেন? কি অসাধারণ! দেখো আমি বলবো, আমি একটু আগে বলেছিলাম যে এরকম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল, আর এখন বলছি আমাদের কুণাল ঘোষকে এইসব পুরস্কার না, একে রাষ্ট্রপতি করে দেওয়া উচিত। কেন? কি অদ্ভুত নিখুঁত কারু পায়ের কাজ দেখিয়ে, মানে মেসি ফেসি বাচ্চা তৃণমূল দলটাকে পুরো তুলেই দিল। এই একা লড়ে গেল। হাউ হি ডেয়ার্স, যে কেন গেল এই কথাটা, কত বড় অসম্মান। একদিকে ভদ্রমহিলার পা চলে গেছে, ভদ্রলোক ওইভাবে বিবৃতি দিচ্ছেন। ওনার দলের সাংসদ, ওনার দলের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তারই ডাকে ওনারাই বলেছেন লক্ষ লক্ষ মানুষ গেছে। তার দলের আজকে মেইন যে লোকটি একা কুম্ভের মতো রক্ষা করার ভান দেখাচ্ছেন। আর এখানে দুটো জিনিস হতে পারে, একটা হলো যে উনি নিজের দলের যুবরাজকে মানেন না, অথবা ওনাকে হ্যাকেল করার জন্য বলছেন। এবং এতটাই এখনো উনি কুণাল বুঝতে পারছে না যে ও হেরে গেছে, ওর দল হেরে গেছে, এইভাবে বলছেন। আমি অনিবার্যের কাছে যাবো। অনিবার, একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে সেখানে যারা ডাক্তাররা গেছিলেন তারা অন ক্যামেরা আজকে বলছেন যে বেশিরভাগ ডাক্তার হয় ভুয়ো ডাক্তার, নয় ডাক্তারির ছাত্র, যাদের চিকিৎসা করার কোনো আইনি অধিকার নেই। সব থেকে যেটা মারাত্মক সেটা হচ্ছে আয়ুর্বেদ বা অন্য স্ট্রিমের হোমিওপ্যাথির ডাক্তারির ছাত্রদের দিয়ে প্রেসক্রিপশন লেখানো হয়েছে। এই জিনিস সত্যি হলে মারাত্মক। দেখুন, সত্যি হলে অবশ্যই মারাত্মক, কিন্তু কোনটা যে সত্যি, আজকে যে ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো তো সত্যি, সেই ওষুধ এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পর দেওয়া হবে কেন? সেটা দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি, কি হয়েছিল আমি জানি না। কিন্তু এখানে সায়ন্তন বাবু যেটা বললেন, অভিযোগ মানেই সত্যি নয়, অভিযুক্ত মানেই দোষী নয়। আমি একই কথা বলছি, এটা নিয়ে এত কথার কিছু না, এক লাইনে শেষ, অভিযুক্ত মানেই দোষী নয়। তদন্ত করুন, এবার ওনাদের তদন্তের কি ফলাফল হয়, আমি যদি এটা সহজ না। তুমিও কি মনে করছো যে মানে এই প্রশ্ন তৃণমূলের করা উচিত যে গেছিলেন কেন? না, আমি সেরকম কিছুতে যাচ্ছি না, যে যার প্রত্যেকের যেতে পারেন। এবং দেখুন, যে ঘটনা ঘটেছে তার কারণটাই যেই হয়ে থাকুক, অত্যন্ত খারাপ বিষয়। কারো পা বাদ যাওয়া বা জেনারেল অসুস্থতা বেড়ে যাওয়া অত্যন্ত খারাপ বিষয়। কোনো রকম মেডিকেল নেগলিজেন্স আমাদের দেশে সাধারণত সিরিয়াসলি নেওয়া হয় না, শুধু সেবাশ্রয় বলে নয়, অনেক বড় বড় কর্পোরেট হাসপাতালের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে। যদি দেখা যায় যে যারা চিকিৎসক বলা হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে, তারা চিকিৎসকই নয়। আমি কিন্তু একবার যে এই খারাপ ঘটনাটা এই স্টুডিওতেই আনার্থ হয়েছিল, দেখাবো একবার আপনাকে ছবি দেখাচ্ছি। আচ্ছা, আমি এনার ছেলের ভিডিও দেখাতে পারি, দেখতে পাচ্ছেন এটা? এই দিদির পাটা পুরো বাদ, এই মহিলার সেবাশ্রয় চিকিৎসা, সেবাশ্রয়ের জন্য তার ছেলের আমি জাস্ট 2 মিনিটের আমি একটা ভিডিও সেটাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমার মাকে নিয়ে বিগত বছরেতে অভিষেক ব্যানার্জির মাননীয় এমপি মহাশয় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে মাকে দেখাতে গিয়েছিলাম। সেইখানে সামান্য মায়ের হাঁটুর ব্যথা ছিল, মা সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারতো। সেবাশ্রয় ক্যাম্প থেকে বিভিন্ন ছবি আমাদেরকে পয়সা খরচ করে তুলিয়েছে। সেখান থেকে তারপর বললো এমআর বাঙুর যেতে, এমআর বাঙুরে গেলাম। এমআর বাঙুর থেকে সেবাশ্রয় ক্যাম্পে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে দুর্ভাগ্য, অপারেশন করতে গিয়ে ডক্টররা, আমাদের মাননীয় এমপি সাহেবের ডক্টররা ভুল অপারেশন করে অপারেশন থিয়েটারে মায়ের শিরা কেটে ফেলে। মাকে বাঁচানোর জন্য তখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়, মায়ের সম্পূর্ণ অ্যাম্পুটেশন হয় এবং সেই অ্যাম্পুটেশনের পা কেটে বাদ চলে যায়। দয়া করে এই বিষয়টি দেখবেন, যাতে গরিব মানুষ আমরা খেটে খাই। এই মহিলা সারা জীবনের জন্য তিনি পঙ্গু হয়ে গেলেন, যাতে কোনো একটা সুষ্ঠু বিচার হয়। আপনার কাছে এই আমার প্রার্থনা। ভয়ঙ্কর ভয়ঙ্কর আরো অনেক আছে। শুনবু, দেখুন 1957 সালে সিডনি লুমেট পরিচালিত একটা মার্কিন চলচ্চিত্র হয়েছিল 12 অ্যাংরি ইয়াং ম্যান, এবং পরবর্তীকালে এক রুকা হুয়া ফয়সালা 1989, এবং তারপর সৃজিত বাবু যেটা 2025-এ করেন সত্যি বলে সত্যি কিছু নেই। এবারে সত্যি বলে সত্যি কিছু নেই চলতে চলতে পশ্চিমবঙ্গে ভুয়ো ডাক্তার, ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস, এ তো পুরো একটা ভুয়ো পশ্চিমবঙ্গ। গত 15 বছর চললো, সায়ন্তনবাবুরা জিতে এলেন। তা এই ঘটনাগুলোয় শিক্ষক, চিকিৎসার ভুল
হতে পারে, তার তো একটা আলাদা আইন টাইন আছে, কিন্তু এই ধরনের ভুয়ো ব্যাপারগুলো যদি হয়, তাকে ওই 12 জন জুড়ি আতলামো করছেন সত্যি বলে, সত্যি কিছু নেই বলে, এর বাইরে বেরিয়ে এসে কিন্তু একটা মতাদর্শের জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বার করার একটা চেষ্টা যারা ক্ষমতায় আছেন তাদের নিতে হবে, নইলে এটা খুবই হতাশা। আমি পরিষ্কার আমি বলছি, সেবাশ্রয়ের নাম দিয়ে যে ভাওতা হয়েছে, সেই সময় ক্ষমতায় ছিল, ফলে ক্ষমতার দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করেছে, প্রজেক্ট করেছে, বিজ্ঞাপিত করেছে এবং মানে সেইভাবে সেটাকে ব্যবহার করেছে। কিন্তু এই যে যতটুকু আনার্থ হয়েছে, যতটুকু মানে ওষুধপত্র ইত্যাদি এবং মানুষের এভিডেন্স যতটুকু আমরা পাচ্ছি, তাতে ইমিডিয়েটলি সেবাশ্রয়ের যারা অর্গানাইজার, চিফ অর্গানাইজার সমেত, আমি তো মনে করি অ্যারেস্ট করা উচিত ছিল। এতদিন পর্যন্ত পুলিশ চুপ করে আছে কেন? এটিতে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি জানি না, আমার পাড়ায় যদি এরকম একটা ঘটনা ঘটতো, আমি ড্যাম শিওর পাড়ার অর্গানাইজাররা এতক্ষণ জেলে থাকতো। কিন্তু মানে যিনি অর্গানাইজ করেছিলেন তিনি প্রভাবশালী, সেই কারণে নাকি প্রভাবশালী দিল্লির কোনো একটা লিঙ্কেজ আছে, সেই লিঙ্কেজের মানে যবে সংকেত আসবে তারপরে কোনো ব্যবস্থা নিবে। একেবারে পরিষ্কার এটা আমরা বুঝতে পারছি যে এই ঘটনাটাই ছিল একটা জালিয়াতি, একটা ভুয়ো বিষয়। মানুষের জীবন বিপন্ন করে এই জিনিসগুলো করা হয়েছে নিজের রাজনীতির স্বার্থে। সেইখানে এতদিন ধরে তদন্ত খেলবে এবং একটা সময় গিয়ে সব হারিয়ে যাবে, এটা কিন্তু হতে পারে না। বলে খবর হয়েছে, কিন্তু আমি বলছি ওষুধ খেয়ে কি প্রতিক্রিয়া হয়েছে, ওই ওষুধ এক্সপায়ারি ডেট যে অভিযোগটা অতিক্রান্ত হওয়ার পর কত মানুষকে দেয়া হয়েছে তার হিসেব কে নেবে? দেখুন, এগুলো সমস্ত হিসাব নেওয়ার বিষয় আছে, যেটা ভাই নির্বাণ বললো প্রথমে, দোষী অভিযুক্ত মানেই দোষী নয়, একদম সমর্থন করছি। কিন্তু এতদিন এফআইআরও হয়নি, এখন এফআইআর হয়েছে। ওই ভদ্রমহিলা সাহস পাননি প্রকাশ্যে আসার, এখন প্রকাশ্যে এসছেন। না না, উল্টো ভদ্রমহিলা এবং আমি বলছি শান্তনুবাবু, সমর্থন করছি দাদা, ভদ্রমহিলা এবং তার স্বামী, আমি জানিয়ে রাখি, বারবার সাংসদের অফিসে তার সেক্রেটারিদের সঙ্গে দেখার চেষ্টা করছেন, কেউ দেখা করেননি। অর্থাৎ আমি বলছি যে ব্যবস্থা তো পরে, তারা সাহায্য চাইতে গেছিলেন যে কি অবস্থা আমার চিকিৎসা করে, সেই সারাটুকু পাননি। এটার নামই তো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, কিন্তু আপনারা কি করবেন? আমরা ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব। যারা প্রতিবাদ করবেন তারা গুণীজন, যারা প্রতিবাদ করেছেন তারা গুণীজন। এই যে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে এত অভিযোগ আসছে, সেই সেবাশ্রয় ক্যাম্প সামলানোর অন্যতম দায়িত্বপ্রাপ্ত ছিলেন শান্তনু সেন। মাত্র কদিন আগে শারদ মুখোপাধ্যায়, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তার সঙ্গে ঠিক পাশে দাঁড়িয়ে তিনি রত্নাদেবকে সংবর্ধনা দিচ্ছেন। শেষ করতে শান্তনু সেন তো তৃণমূলে ছিলেন না একটা দীর্ঘ সময়, তারপর তো শান্তনু সেনকে আপনারা ফেরতও নিয়ে নিলেন। না ঠিক তো, এর জবাব শান্তনু সেন ডিপেন্ড করবে। তৃণমূল আমরা তো খারাপ, তো আমরা সব খারাপ করছি না। আরে আমাকে আমি স্মরণ করাচ্ছি, তুমি সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন উঠছে এসবের দায়িত্ব কার। এই আবহে আবার পুজোর দায়িত্ব নিয়ে বিজেপির অন্দরে নানা সুর। বিজেপির জনপ্রতিনিধিরা কোন দুর্গাপুজোর কমিটিতে থাকবেন, নিজের পাড়ায় নাকি নিজের বিধানসভা কেন্দ্রে? বিজেপির রাজ্য সভাপতি বলছেন এক, আর বিজেপির জনপ্রতিনিধিকে দেখা যাচ্ছে অন্য ভূমিকায়। না না, ওর অসুবিধা নেই, এখন বলে দিচ্ছে। উনি হয়তো জানতেন না আমি নিউ আলিপুরে থাকি, আমি মানে অফিসিয়ালি আমি এখন ওখানকার বাসিন্দা। কলকাতার অন্যতম পরিচিত পুজো উদ্যোক্তা নিউ আলিপুরের সুরুচি সংঘ এতদিন পরিচিত ছিল অরূপ ও স্বরূপ বিশ্বাসের পুজো হিসেবে, কিন্তু রাজ্যে পরিবর্তনের পর সুরুচিতেও পরিবর্তন হয়েছে। বিশ্বাস ব্রাদার্স আউট, সৌরভ ইন। বিশ্বাস ব্রাদার্সদের কমিটি ভেঙে গেছে। নতুন কমিটিতে সম্পাদক হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার, যিনি আবার নিউ আলিপুরেরই বাসিন্দা। বৃহস্পতিবার রথযাত্রার দিন সুরুচি সংঘের খুঁটি পুজোতেও অংশ নেন সৌরভ শিকদার। বার্তা হচ্ছে সর্বজনীন পুজো, যখন সর্বজনের পুজো, আজকে সর্বজনকে নিয়ে খুঁটি পুজো হয়েছে। আর ভিআইপি কালচার ছিল, এখন সর্বজন কালচার হবে। দেখুন, এই নিউ আলিপুর এলাকাবাসী আজকে এখানে রয়েছে, এটা কোনোদিন ঢুকতে পারতেন না, ডাকা তো দূরের কথা, এলেও তাড়িয়ে দেওয়া হতো। আজকে এনারা বসে খুঁটি পুজো করেছেন, আনন্দ করছেন।
কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই কলেজ স্কোয়ারের পুজোর খুঁটি পুজোয় গিয়ে শ্রমিক ভট্টাচার্য কার্যত নিয়ম বেঁধে দেন বিজেপির জনপ্রতিনিধিরা কোথাকার পুজোয় অংশ নিতে পারবেন। যে আমার দলের বিধায়ক যিনি আছেন তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপুজোয় অংশগ্রহণ করবেন, একটা নয় 100টা পুজোয় অংশগ্রহণ করবেন। কোনো সর্বজনীন দুর্গাপুজো কমিটি আপনাকে সভাপতি করতে চায়, চেয়ারম্যান করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, আপনি হবেন, কারণ আপনি জনপ্রতিনিধি। কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে। বিজেপি রাজ্য সভাপতি বলছেন তার দলের জনপ্রতিনিধিরা নিজের নির্বাচনী কেন্দ্রের পুজোয় অংশগ্রহণ করবেন, আর দমদম উত্তরের বিজেপি বিধায়ক অংশ নিচ্ছেন নিউ আলিপুরের পুজোয়। শ্রমিকদের সুরুচি সংঘের পুজো, সেখানে সৌরভ শিকদার। না, সৌরভ শিকদার নেই এখন, বলে দিচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি কথা বলে নেব। আসলে শ্রমিকবাবু জানতেন আমি এই পাড়ার ছেলে, এখানেই থাকি, উনি ছোটোর থেকে আমাকে এই বাড়িতেই দেখেছেন। আমি বোধহয় এখন নিউ আলিপুরে থাকি, ওটা শ্রমিকবাবু জানেন। আমি জানি না কি বলেছে, আমি কথা বলে নেব, যেটা ওনার নির্দেশ হবে সেটাই শিরোধার্য। রাজ্য সভাপতির উপরে কেউ কথা বলতে পারে না। এদিকে পরিবর্তনের রাজ্যে একাধিক পুজোতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া, যেমন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং। এই পুজো পরিচিত ছিল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে, কিন্তু শ্রীভূমির সুজিত এখন পুর নিয়োগ দুর্নীতির মামলায় শ্রীঘরে। বৃহস্পতিবার তাঁকে ছাড়াই হলো খুঁটি পুজো। সেই সঙ্গে নাম না করে সুজিত বসুর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিলেন কেউ কেউ। আমাদের সমস্ত পোস্ট একটাই পোস্ট, হচ্ছে মানুষের পোস্ট, শ্রীভূমির অধিবাসী বৃন্দের পোস্ট। আজকে সবাই মিলেই আমরা পুজোটা করছি। এতদিন ব্যক্তি তার কিছু লোক নিয়ে এই পুজোটা করতো এবং খুঁটি পুজোটা হতো, সেটা এখন আর নেই। এখন সমষ্টি, সমস্ত আমাদের পল্লীবাসীর পুজো। এতদিন যে অন্ধকার বাতাবরণ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা পাড়ার প্রত্যেককে নিয়ে এমন একটা মনোরম পরিবেশ তৈরি করব। আগে সারা পশ্চিমবঙ্গে একজন ব্যক্তির নামে এই পুজোটাকে চিহ্নিত করা হতো। আজকে আমরা বলি যে এ পাড়ার প্রতিটি মানুষের, প্রতিটি ঘরের অনুষ্ঠান। এই পুজো কিন্তু কোনো অংশে, কোনো বারের থেকে কম হবে না। শ্রীভূমির পুজো হস্তান্তর হলেও মানে মতান্তর হয়নি। আষাঢ় শেষের শুক্লপক্ষের রথযাত্রায় জমজমাট পুরী। দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু বিদেশি পর্যটক। আক্ষরিক অর্থেই সমুদ্র শহর হয়ে উঠেছে জনসমুদ্র। এই পুরীর 3টি যে রথ, তার সামনের চিত্র তোমায় দেখিয়ে দেব। রথের সামনে আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রথের সামনে পুরো জনসমুদ্র। চারিদিকে তুমি দেখো যে মানুষজন ভর্তি হয়ে রয়েছে। একদম রথকে কেন্দ্র করে একটা ইনার কর্ডন করা হয়েছে, যার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। বুধবার প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। বৃহস্পতিবারও দফায় দফায় ঝেঁপে বৃষ্টি নামে সৈকত শহরে। তারই মধ্যে রথের রশি ছুঁতে ভক্তদের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। আমি এসেছি পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ আমাদের বাড়ি হচ্ছে বেগমপুর। হ্যাঁ, কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে। প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি। আজকে এই মানে সারাদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেও আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে আমরা সবাই মিলে এসেছি, খুব খুশি। আমিও পশ্চিমবঙ্গ থেকে এসেছি, আমার বাড়ি পূর্ব বর্ধমানে। সে প্রথমবার রথে এলাম আর কি। আমি আজকে সারাদিন বৃষ্টি ভিজছি। আমি শুধু নয়, আমার মতো আরও লক্ষ লক্ষ মানুষ যারা আছে। আমি কালকে এসেছি, কালও বৃষ্টিতে ভিজেই এখানে দাঁড়িয়েছিলাম, রাত্রে এসেছি। সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয় পূজার্চনা, পালিত হয় নানা রীতি। রথযাত্রার দিন সকাল সকাল স্নান করেন জগন্নাথ দেব। প্রাচীন এই রীতিকে বলে অবসর। স্নানের পর খিচুড়ি ভোগ খান জগন্নাথ দেব। তারপর তৈরি হন মাসির বাড়ি যাওয়ার জন্য। ভোগ বিতরণের পর রথের প্রতিষ্ঠা। এরপর ঢাক, কাসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বের করে আনা হয় বাইরে। এই রীতিকেই বলে পহুণ্ডি বিজয়।
রথযাত্রার অন্যতম আকর্ষণ পহণ্ডি। আমরা দেখতে পাচ্ছি সেই পহণ্ডি ইতিমধ্যেই শুরু হয়েছে, পহণ্ডি শুরু হয়ে গিয়েছে এবং পহণ্ডিতে যেরকম আমরা দেখতে পাচ্ছি বানটি গুরুরা যারা রয়েছেন বানটির খেলা দেখাচ্ছেন, এগুলোকে বলা হয় বানটি। बनाटी ऐसे जगन्नाथ का बनाटी जो सुदर्शन चक्र है ना, वही चक्कर को दिखाते हैं जगन्नाथ का ये परंपरा है। কি লোহার হয়? हाँ लोहार है। তিনটি রথ প্রদক্ষিণ ও অর্চনা করেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। बहुत अच्छा, ये प्रेम की वर्षा है, ज्ञान की वर्षा है। भगवान जगन्नाथ आदि के चित्रपट की पूजा हो, मूर्ति न बने और मास तिथि पक्ष का ध्यान रखा जाए। এরপর সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিষ্কার করেন পুরীর রাজা। এই রীতিকে বলা হয় ছেঁড়া পোহরা। जो राज्य के प्रमुख हैं, मुख्य शासक हैं, वो भी जगन्नाथ जी के सेवक हैं, तो ये हमें संवाद आता है ये छेरा पोहरा नीति से कि हम लोग सब भगवान के सेवक हैं। दिस इज आवर रियल आइडेंटिटी। এরপর দুর্যোগ মাথায় নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন জগন্নাথ। রথে চড়ে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা, সঙ্গী বলরাম, সুভদ্রা। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ হল দর্পদলন। রথযাত্রার শুরুতেই থাকে বলরামের রথ। বলরামকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ, সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। সবশেষে জগন্নাথ দেবের রথ, তিনি হলেন ঈশ্বরের প্রতীক। বলা হয় গুরুর হাত ধরে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। শিরগুনি যাই বলি জগন্নাথ বলবো সবাই মঙ্গল ও কল্যাণ, আজকে ভালো দিন, এক বর্ষতে আজকের দিনটা শুভময় দিন। কথিত আছে কৃষ্ণ যখন মথুরায় যান তখন একবার বৃন্দাবনের গোপিনীরা মথুরায় যান কৃষ্ণের সঙ্গে দেখা করতে, কিন্তু রাখাল রাজা কৃষ্ণকে দেখতে পাননি তাঁরা। কৃষ্ণের তখন ঐশ্বর্য রূপ। মন খারাপ করে বৃন্দাবনে ফিরে আসেন গোপিনীরা। তাদের সঙ্গে দেখা করতে মথুরা থেকে রথে করে বৃন্দাবনে আসেন শ্রীকৃষ্ণ। মানুষের বিশ্বাস জগন্নাথ হচ্ছেন শ্রীকৃষ্ণের রূপ, তাই এদিন কৃষ্ণ সেজেও নাচ গান করেন ভক্তরা। রথযাত্রা উপলক্ষে পুরীর সমুদ্র সৈকতে মহাপ্রভু জগন্নাথের প্রতিকৃতি তৈরি করেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর। মন্দির চত্বরে নজরদারি চালাতে বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী হুগলির মাহেশের রথযাত্রা। এদিন ভোর থেকেই মাহেশের জগন্নাথ মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এবছর এই রথযাত্রা পড়ল 630 বছরে। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল মাহেশের রথযাত্রা। আগে ছিল কাঠের রথ, বর্তমানের রথ লোহার তৈরি। 125 টন ওজনের এই রথ 50 ফুট উঁচু। মাহেশের রথের বৈশিষ্ট্য প্রাচীন বিগ্রহ। পুরীর জগন্নাথের 12 বছর অন্তর নবকলেবর হয়, কিন্তু মাহেশে 630 বছর ধরে একই বিগ্রহ। মাহেশে মাসির বাড়ি গুন্ডিচা বাটিকে বলা হয় কুঞ্জবাটি। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রথ প্রায় 250 বছরের পুরনো। 1776 সালে রানী জানকী দেবী এই রথযাত্রার সূচনা করেন। সেই থেকে প্রথা মেনে রাজপরিবারের লোকেরাই প্রথমে রথের রশিতে টান দেন, তারপর টান দেন ভক্তরা। মহিষাদলের রথ মদন গোপাল জিউর রথ নামে খ্যাত। মদন গোপাল জিউর সঙ্গে থাকেন জগন্নাথ ও রাজবাড়ির শালগ্রাম শিলা শ্রীধর জিউ। কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খোল বাজিয়ে কীর্তন করলেন তমলুকে। মিন্টো পার্কের কাছে অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে পালিত হয় রথযাত্রা উৎসব। সকালে মন্দিরে পৌঁছে আরতি করেন মুখ্যমন্ত্রী। সোনার ঝাঁটা দিয়ে রথের রাস্তা পরিষ্কার করেন। পদ্মের পাপড়ি বিছিয়ে তৈরি করে দেন রাস্তা, তারপর টান দেন রথের রশিতে। ইসকনের রথযাত্রার সূচনা করার পর মুখ্যমন্ত্রী যান পূর্ব মেদিনীপুরের তমলুকের চৈতন্য মহাপ্রভু মন্দিরে। কথিত আছে পুরী যাওয়ার সময় চৈতন্যদেব এখানে দুরাত্রি ছিলেন। এই মন্দির কমিটির সভাপতি শুভেন্দু অধিকারী।
25তম বছরের রথযাত্রায় মন্দিরের ভেতরে মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। পরে রথের সামনে আরতি করেন, প্রসাদ বিতরণ ও হরির লুট করেন উপস্থিত পুণ্যার্থীদের জন্য। এরপর সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার পর সূচনা করেন রথযাত্রার। সম্পূর্ণ একজন ভক্ত হিসেবে আমি গত 10 বছরেরও বেশি সময়কাল এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে আসি। এখানকার পরিচালক বৃন্দ, এখানকার যারা আমাদের শ্রীপাঠ গোপীবল্লভপুর, আমাদের মহাধাম, তার যারা বংশ পরম্পরা এই ঐতিহ্য ধরে রেখেছেন, তারা আমাকে এখানে সেবক হিসেবে, ভক্ত হিসেবে বরাবর আমন্ত্রণ করেছেন। তমলুকের পর মেচেদার শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দিরে ওই দিন রথযাত্রার সূচনা করেন শুভেন্দু অধিকারী। প্রতি বছরের ন্যায় মেছেদায় রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিতে এলেন শুভেন্দু অধিকারী। তবে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মেছেদা ইসকনের রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিতে এলেন শুভেন্দু অধিকারী। এর আগে বিরোধী দলনেতা হিসেবে তিনি আসতেন এবং একাধিক বিষয় এই মেছেদার শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দিরের তাদের ওপর সরকারের একচোখামি ছিল, এমনটা অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বর্তমানে সরকার দুচোখ দিয়ে দেখছে। এই মন্দিরের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থাকাকালীন প্রতি বছর রথযাত্রায় এই মন্দিরে আসতেন তিনি। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ থেকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও যোগ দেন রথ উৎসবে। রথযাত্রার আগেও হয়েছে, কিন্তু হিন্দুদের উৎসবকে সেইভাবে পালন করতে দেওয়া হয়নি। মানুষ ভয়ের পরিবেশে ছিল। আজকে নতুন সরকার আসার পর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সবাইকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। বছরভর রাজনৈতিক ময়দানের ব্যস্ততার মধ্যেই সময় কাটলেও বৃহস্পতিবার রথযাত্রার দিন মায়াপুরের বিশেষ পুজোয় যোগ দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কখনো তাঁকে দেখা গেল সস্ত্রীক আরতি করতে, আবার কখনো গোমাতার পা ধুয়ে করলেন পুজো। রানীগঞ্জে রথযাত্রার উৎসবে অংশ নিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছিলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী তথা কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারও। রাজনীতির আঙিনা পেরিয়ে কলকাতার রাজপথে এবার দেখা গেল এক অভিনব রথযাত্রা। অবিনশ্বর ট্রাম লাইন আর ঐতিহ্যের মেলবন্ধন। ট্রাম যাত্রা অ্যান্ড ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হলো এক অভিনব রথযাত্রার। রথযাত্রার দিন এক অভিনব উদ্যোগ, তাও আবার ট্রামে করে রথযাত্রা। আর আমি এখানে দেখতে পাচ্ছি যারা রয়েছেন তারা কিন্তু একেবারে নস্টালজিক হয়ে পড়েছেন এবং এই ট্রাম দেখে এবং এই ট্রামে করে কিন্তু একদম ধর্মতলা হয়ে এই ট্রাম যাবে শ্যামবাজার। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ট্রামে সওয়ার হলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও। আমরা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি যাতে ট্রামটা বেঁচে থাকে। এবার তো বিজেপি গভর্নমেন্টও ইন্টারেস্ট নিয়েছে, উইচ ইজ ভেরি ভেরি গুড। আমাদের বহুদিনের শখ এবার মিটতে চলেছে। আর আজকে রথযাত্রার দিন এটা আবার নতুন করে এখান থেকে বেরোচ্ছে। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন তাদের যে প্রত্যেক দিনের লড়াই ট্রামকে বাঁচানোর জন্য, এটাকে সাধুবাদ আমরা জানিয়েছি প্রথম দিন থেকে এবং আমরা মনে করি যে আজকে পবিত্র রথযাত্রার দিনে এরকম একটা অভিনব উদ্যোগ কলকাতার মানুষ দেখুক এবং ট্রাম বাঁচানোর জন্য যারা যারা সঙ্গে থাকবে সবাই আসুক। এই ট্রামের মধ্যেই রাখা রথে পুজো করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।